ঠিক না? তারপরের উইকটা কত তারিখ? 12 তারিখ। ঠিক আছে, 12 তারিখ। জি স্যার। তাহলে 12 তারিখ আপনাদের হচ্ছে ভাইবা 2। ওকে, আচ্ছা। তো এরপর আপনাদের 19 তারিখটা আমরা আপনাদের ভাইবা নিয়ে, সরি মানে আপনাদের যে প্রজেক্টটা আছে ওইটা নিয়ে ডিসকাশনের টাইম রাখবো। আপনারা কেউ কোনো প্রবলেম থাকলে ওই সময় আমাদের ডিসকাশন করবেন। ওই উইকটা আমরা গ্যাপ রাখবো, আপাতত প্ল্যান। তারপরের যে উইকটা আছে 26 তারিখ, ওই দিন আপনাদের প্রজেক্ট প্রেজেন্টেশন হবে। প্রজেক্ট প্রেজেন্টেশন, আপনারা মনে হয় জানেন আপনাদের যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটার একটা প্রেজেন্টেশন দিতে হবে, এবং সেই প্রেজেন্টেশনের পর আপনাদের আমরা ইন্ডিভিজুয়ালি তখনই বিভিন্ন কোয়েশ্চেন করবো, অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ ভাইবা বলতে পারেন। তো আপনাদের প্রেজেন্টেশন আমরা বিভিন্ন কোয়েশ্চেন করে আপনাদের মার্কিংটা করে দেবো। তো এটার জন্য আপনাদের টাইম দিব আসলে একটা উইক। 19 তারিখের উইকটা আপনাদের গ্যাপ থাকবে। এর মধ্যে আপনাদের কারো কোনো প্রবলেম থাকলে সেগুলো আমাদের সাথে ডিসকাস করে 26 তারিখ আপাতত আমরা প্রজেক্ট প্রেজেন্টেশনের টাইম রাখবো। ওকে। আর আমাদের যে সেন্ট্রাল এক্সামটা সেটার টাইমটা পরবর্তীতে যদি জানাই দেওয়া হয় সেই হিসেবে আমরা আপনাদেরকে ক্লাসরুমে জানাই দেবো। আর ইন দ্য মিন টাইম বা এই যে আমাদের মাঝখানে গ্যাপ গুলো আছে ওই সময় তো আমাদের কোনো কোয়ারিজ থাকলে আপনারা জিজ্ঞেস করবেন, তখন আমরা সেটা দেখবো আর কি। তাহলে সবাই কি বুঝতে পারছেন ডেটটা? একটু নোট করে রাখেন সবাই, ডেট গুলো নোট করে রাখেন। 12 তারিখ আপনাদের ভাইভা 2, আর 26 তারিখ হচ্ছে আপনাদের প্রজেক্ট প্রেজেন্টেশন। ওকে, আচ্ছা। তাহলে এবার আমরা আসি আমাদের এক্সপেরিমেন্টটায়। আমাদের আজকের যে এক্সপেরিমেন্টটা বা আজকে যেটা নিয়ে ডিসকাশন হবে সেটা হচ্ছে স্টেপার মোটর। ওকে, এটা রিলেটেড ভিডিও আমি অলরেডি শেয়ার করছি। তাও আমি আপনাদেরকে একটু বলি, আজকে আমাদের ক্লাসে আমরা যেসব ডিসকাশন করব সেই ডিসকাশনের উপর বেস করে আমাদের আফটার দ্য ক্লাস জাস্ট ডিসকাশন শেষ হওয়ার সাথে সাথে আমি একটা গুগল ফর্মের মাধ্যমে আপনাদের পারফরমেন্স টেস্টটা করব। যে ভিডিওটা শেয়ার করা হয়েছে ওইটার উপর আমি সাথে সাথে টেস্ট নিচ্ছি না, আমরা ডিসকাশন করার পর পর আমরা এটা শেয়ার করে একটা পারফরমেন্স টেস্ট নিব। এবং ডিউরিং দ্য ক্লাস আমি কিন্তু অনেকে কোয়েশ্চেন করব, কোয়েশ্চেন করে আপনাদের কে কতটুকু বুঝছেন সেটা দেখার চেষ্টা করব। তো নরমালি যেটা হয় আপনাদের দেখা যায় আপনারা কিছু বুঝেন না বুঝেন চুপ করে বসে থাকেন। আজকে আমি একদম পারফরমেন্সটা কাউন্ট করব এবং আমি কোয়েশ্চেন করে করে পারফরমেন্সটা চেক করব। কেন এটা করব? তার কারণ হচ্ছে আজকে যে এক্সপেরিমেন্টটা একটু খেয়াল করেন, এটা হচ্ছে স্টেপার মোটর ড্রাইভ এক্সপেরিমেন্ট। আমি আমার নিজের ক্যারিয়ারে বলতে পারি, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদের স্টুডেন্ট লাইফে কখনো কিন্তু স্টেপার মোটর থিওরিটিক্যালি বা একাডেমিক্যালি কিন্তু কখনো শেখানো হয়নি। আমরা কিন্তু স্টেপার মোটর নিজের উদ্যোগে শিখছিলাম, এবং আমাদের নিজেদের ইউজের কারণে স্টেপার মোটর আসলে বিভিন্ন সময় পার্সোনালি শিখতে হয়েছে, এবং সেটা থেকে আমরা পার্সোনালি বিভিন্ন এক্সপেরিমেন্ট করে করে সেটা শিখছি। কিন্তু আপনাদের আচরণের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনাদের একটা এক্সপেরিমেন্টই কিন্তু স্টেপার মোটরটাকে শেখানো হচ্ছে, এবং স্টেপার মোটরের মেইন কনসেপ্ট আপনাদের এখানে দেখা দেওয়া হচ্ছে। এবং এটার কারণে এটা আসলে একটা বিগেস্ট অ্যাডভান্টেজ আপনাদের জন্য যে আপনারা স্টেপার মোটরের সম্বন্ধে একটা ভালো ধারণা আপনারা আন্ডার গ্রাজুয়েটেই পেয়ে যাচ্ছেন। ওকে, তো এই যে স্টেপার মোটরের সম্বন্ধে ধারণাটা, সেই ধারণাটার জন্যই আমরা কিন্তু প্রি রেকর্ডেড ভিডিওর সাথে সাথে আজকে আমি আবার সবকিছু ডিসকাস করব। সবকিছু মানে ইন ডিটেলস ভিডিওতে যেরকম আছে সেরকম না, জাস্ট ইন ব্রিফ জিনিসগুলো ডিসকাশন করব। ওকে, এবং এক্সপেরিমেন্ট এই স্টেপার মোটর এক্সপেরিমেন্টটা ভেরি ইম্পর্টেন্ট ইন টার্মস অফ ওয়াই। কারণ হচ্ছে এই জিনিসটা আপনারা কিন্তু পাওয়ার ইলেকট্রনিক্সেই শুধু দেখলেন, স্টেপার মোটর আর কোথাও কিন্তু সাপোজ টু বি এটা ডিসকাস করার কথা না। হ্যাঁ, হ্যাঁ, অনেক জায়গায় আসতে পারে কিন্তু আমাদের আচরণে সেই জায়গাগুলো আসে না। যেমন মাইক্রো কন্ট্রোলার আসতে পারতো বা বিভিন্ন জায়গায় আসতে পারতো, কিন্তু এগুলা সাধারণত স্টেপার মোটর নিয়ে সেখানে ডিসকাশন হয় না। সেই জন্য আজকে ডিসকাশন বা আজকের এক্সপেরিমেন্টের জিনিসগুলো জানাটা আমাদের সবার খুবই দরকারি। আচ্ছা, তো এখন আপনি বলতে পারেন স্যার স্টেপার মোটর এটা তো একটা মোটর, হ্যাঁ, এই মোটরটা আমাদের পাওয়ার ইলেকট্রনিক্স এর মধ্যে আপনারা কেন ডিসকাস করতেছেন? কেউ কি আমাকে এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারেন? স্টেপার মোটরটা কেন পাওয়ার ইলেকট্রনিক্স এর অংশ হইল? আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আমাকে যদি একদম টু বি এক্সাক্ট, আপনার কথাটা ঠিক আছে মন, কিন্তু আমি জাস্ট একটু যদি বলি টু বি এক্সাক্ট আপনার ধারণায় বা নর্মাল সেন্সে কেন এটা পাওয়ার ইলেকট্রনিক্স এর অংশ হইল একটু। ঠিক আছে, আচ্ছা এবার আমি বলি। আমরা পাওয়ার ইলেকট্রনিক্স যখন শুরু করছিলাম তখন আমরা কি বলছিলাম মনে আছে? এই পাওয়ার ইলেকট্রনিক্স এর আরেকটা নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স। তার মানে ইন্ডাস্ট্রিতে আমরা যে ইলেকট্রনিক্স গুলো ইউজ করি সেগুলো এখানে ডিসকাস করা হচ্ছে। এখন আপনি বলতে পারেন স্যার ইন্ডাস্ট্রিতে কি ধরনের ইলেকট্রনিক্স ইউজ করা হয়? অবশ্যই হাই পাওয়ার ডিভাইস ইউজ করা হয়, রাইট? হাই পাওয়ার আর হাই কারেন্ট, ওকে, অথবা বোথ, হাই, যে কোনো কিছু হতে পারে। আমরা পাওয়ার ইলেকট্রনিক্স আসলে হাই পাওয়ার ডিভাইস গুলো নিয়ে ডিসকাশন করি। ডান। আচ্ছা, এখন আপনি বলেন আপনি একটা ফ্যাক্টরি দিলেন, সেই ফ্যাক্টরিতে আপনার সবসময় হ্যাঁ মেইন হ্যাঁ, টার্গেট শোনা কি যাচ্ছে। থাকে?
আপনারা এখন কিন্তু 4-2 স্টুডেন্ট, আপনাদের এনি হাউ ফেস টু ফেস বা অনলাইন হোয়াট এভার দ্য ওয়ে, আমাদের নিউ নরমালে আপনারা কিন্তু পাস করে যাচ্ছেন এখন। হ্যাঁ, তো এখন তো সবাই কোম্পানিতে যাবে, অনেকে আবার ব্যবসা করবে, এন্টারপ্রেনারশিপে যাবে। তো মনে করেন আপনি একটা কোম্পানি দিলেন, একটা কোম্পানিতে আপনি যখন একটা ডিভাইস ইউজ করবেন বা ডিভাইসটাকে আনবেন, তখন আপনার একটা এন্টারপ্রেনার হিসেবে আপনার কি মনে হয় ডিভাইসটার কোন জিনিসটা মিনিমাইজ হওয়া উচিত বা কোন জিনিসটা আপনার জন্য সবচেয়ে দরকার? কেউ একটু বলেন তো। একটা ডিভাইস যখন আপনি কিনবেন ইন্ডাস্ট্রির জন্য, তখন সেটা দরকার। ইমন ছাড়া আর কারো কোনো কিছু অপিনিয়ন নাই? কারো যদি অপিনিয়ন থাকে বলতে পারেন যে আসলে কি আপনি চিন্তা করবেন একটা মেশিন কেনার সময় বা একটা ইলেকট্রনিক্স ডিভাইস কেনার সময় কি থাকবে, কি কনসার্ন, মানে কোন জিনিসটা কনসার্ন হবে? ডিভাইসটা কতটুকু এফিশিয়েন্ট। আচ্ছা, সত্যি কথা বললে আমরা সত্যি কথা যেটা বুঝবো সেটা হচ্ছে আমি ডিভাইসটার পিছনে যে টাকা ইনভেস্ট করতেছি আমি সেখান থেকে কি পরিমাণ আউটপুট পাইতেছি। তার মানে কি পরিমাণ লস আছে সেটা আমাকে অলওয়েজ দেখতে হবে। তার মানে এখানে কতটুকু লস হয় সেটা আমাকে দেখতে হবে, এবং এই লসটাকে রিডিউস করার জন্যই আমরা পাওয়ার ইলেকট্রনিক্স আসলে এত কিছু দেখলাম, যেখানে মধ্যে দেখলাম যে আমি যা পাওয়ার দিচ্ছি তার কতটুকু পরিমাণ ইউজ করা যাচ্ছে এবং 100% কিভাবে ইউজ করা যায় সেটাই আসলে এই পাওয়ার ইলেকট্রনিক্সে দেখানোর চেষ্টা করা হয়। তার মানে আপনি যেটা বিল দিচ্ছেন সেটা আপনি ইউজ করে বিল দিচ্ছেন, আপনি অযথা বিল দিচ্ছেন, এরকম। তো এই যে আমরা কথাগুলো বলি আসলে তার মানে ইন্ডাস্ট্রিতে আমরা যখন কোনো ডিভাইস নিয়ে কাজ করব সেটা খুবই প্রিসাইজ ডিভাইস হবে। তার মানে আমি যতটুকু চাচ্ছি সেটার জন্য আমি কাজ করতে চাই। তো এখন কথা হচ্ছে এই স্টেপার মোটরের ক্ষেত্রে এই প্রিসাইসনেসটা আসতে হবে। দেখেন আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে যে ধরনের বিভিন্ন মোটর গুলো আছে সেই মোটর গুলো আমরা যদি একটু দেখি, মনে করেন আমি একটা ইন্ডাস্ট্রিতে একটা কনভেয়ার বেল্টকে রান করা, বা মনে করেন ইন্ডাস্ট্রিতে আমি একটা দরজাকে ওপেন করা, বা মনে করেন আপনি একটা প্রিন্টারকে কাজ করাচ্ছেন, এই যে প্রত্যেকটা মুভমেন্ট গুলো আছে সেখানে যে মোটর গুলো আছে সেখানে রোটেশনটা অবশ্যই ইন্ডাস্ট্রিতে আমরা কি চাবো, এখানে প্রিসাইজ রোটেশন। তার মানে আমাদের আউটপুটটা একটা স্পেসিফিক অ্যাঙ্গেলে রোটেশন হবে, সেটাই আমরা চাবো। তার মানে আমরা এখানের মধ্যে আউটপুটটাকে একদম প্রিসাইজ কন্ট্রোল করতে চাবো। আর যখনই আমি প্রিসাইজ কন্ট্রোল আউটপুট বলি তখনই আমাদের সামনে যেই মোটরগুলোর নাম মাথায় আসে তার মধ্যে ফার্স্ট জিনিসটা হচ্ছে স্টেপার মোটর, তারপর অনেকের মাথায় আসতে পারে সার্ভো মোটর। এখন আপনি বলতে পারেন স্যার নর্মাল ডিসি মোটর দিয়ে কি আমরা স্পেসিফিক অ্যাঙ্গেল পাই না? দেখেন আপনি যখন ডিসি মোটরে ভোল্টেজ দিচ্ছেন সাথে সাথে এটা কি ঘুরে যাচ্ছে না? তাহলে এটা যে ঘুরে যাচ্ছে, এই যে আউটপুটটা কতটুকু ঘুরলো সেটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারতেছেন না। তো এটাকে কন্ট্রোল করার জন্য 4106 আপনাদের কিন্তু একটা কন্ট্রোল মেকানিজম শেখানো হয়। সেখানের মধ্যে আপনারা কিন্তু দেখতে পারার কথা, ওখানে ল্যাগলিস কম্পেনসেটর দিয়ে আসলে জিনিসগুলো বলে, কিন্তু আলটিমেটলি মেইন কথা হচ্ছে এরকমই যে আপনি, এবং আগে একটা এক্সপেরিমেন্ট ছিল ডিরেক্ট এইটারই, সেটা হচ্ছে যে আপনি আউটপুট কতটুকু ঘুরলো সেটার উপর বেস করে ইনপুটটাকে চেঞ্জ করবেন। তার মানে আপনি আউটপুট দেখে দেখে ইনপুটটাকে কন্ট্রোল করবেন। এই ধরনের আউটপুট দেখে দেখে ইনপুটকে মডিফাই করা, এই ধরনের সার্কিট কি ধরনের সার্কিট বলা হয়? ফিডব্যাক সার্কিট বলা হয়। তার মানে আমাদের ডিসি মোটরের সাথে আমি যদি ফিডব্যাক কানেকশন দিয়ে দেই তখন বেসিক্যালি যে মোটরটা ক্রিয়েট হয় সেটাই হচ্ছে সার্ভো মোটর। তার মানে সার্ভো মোটর হচ্ছে আসলে কিছুই না, একটা ডিসি মোটরের মধ্যে আপনার আসলে কন্ট্রোল মেকানিজম দিয়ে সেটাকে কি বানানো হয়েছে, সেটাকে একটা সার্ভো মোটর বানানো হয়েছে এবং ক্লোজ লুপ সিস্টেমের মাধ্যমে। এই যে ক্লোজ লুপ সিস্টেমের মাধ্যমে এই কাজটা করা হয় সে আসলে আউটপুট দেখে দেখে ইনপুটটাকে কন্ট্রোল করে। কিন্তু আমরা জানি আমাদের এই যে ডিসি মোটরকে দিয়ে সার্ভো মোটর করতেছে এই সার্কিটটা কিন্তু একটা ডিসি মোটর যেহেতু এটার কিন্তু টর্ক সে তেমন একটা বেশি থাকে না। ওকে, এবং আমরা মনে এটাও জানি যে এইসব মোটরের মধ্যে যেহেতু ব্রাশ থাকে, তো এগুলো আমরা জানি, আমরা মেশিনের দিকে না যাই, এই ব্রাশের কারণে লস হয়। তাহলে এই লসটাকে রিডিউস করা এবং আমরা কিভাবে স্পেসিফিক আউটপুটে অ্যাঙ্গেল পাইতে পারি খুব ভালো টর্কে, সেটা করার জন্যই বেসিক্যালি যে ডিভাইসটা ইউজ করা হয় সেটাই হচ্ছে স্টেপার মোটর। এবং স্টেপার মোটরের মধ্যে কোনো রকম ফিডব্যাক সার্কিট লাগে না, এটা আসলে ওপেন লুপেই কাজ করে। তাহলে সবাই কি কনসেপ্টটা বুঝতে পারছেন? স্টেপার মোটরটা আসলে সার্ভো মোটরের মতো, কিন্তু সার্ভো মোটরে যেখানে মধ্যে ব্রাশ থাকার কারণে আমাদের আসলে কি হচ্ছে, যেহেতু ডিসি মোটরের উপর বেস করে, তো এখানে লস হয়, সেই লসটাকে রিডিউস করার জন্যই আসলে স্টেপার মোটর বলে এক ধরনের মোটর ইউজ করা হয়, যেটার মধ্যে আসলে কি থাকে, এটা এক ধরনের ব্রাশলেস মোটর এবং ওপেন লুপ সিস্টেমের মতো কাজ করে, কোনো ফিডব্যাক মেকানিজম এটায় থাকে না। তাহলে এটা কাজ করে কিভাবে, এবার আমরা স্টেপ বাই স্টেপ ডিসকাশন শুরু করি। স্টেপার মোটরকে আমরা কমনলি বলি এটা হচ্ছে একটা ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস। এখন এটাকে ইলেকট্রোমেকানিক্যাল কেন বলা হচ্ছে?
কেউ বলতে পারেন ইলেকট্রোমেকানিক্যাল কেন বলা হচ্ছে? ভেরি গুড। তার কারণ হচ্ছে এটার মধ্যে আপনি কি করতেছেন, আপনি ইলেকট্রিক্যাল পালস দিচ্ছেন এবং সেটা থেকে আপনি আউটপুটে কি পাচ্ছেন, একটা মেকানিক্যাল রোটেশন পাচ্ছেন। তো যেহেতু আপনি এখানে ইনপুট দিচ্ছেন ইলেকট্রিক্যাল পালস, তারপরে আপনি ইনপুট একটা পালস দিয়ে আউটপুটটা করতে পারতেছেন, মেকানিক্যাল রোটেশন করতে পারতেছেন, সেই জন্য এটাকে বলা হচ্ছে ইলেকট্রো মেকানিক্যাল রোটেশন। তার মানে এখানের মধ্যে আপনারা যেটা করতেছেন সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইম্পালস দিয়ে দিয়ে একটা মেকানিক্যাল রোটেশনকে ক্রিয়েট করতেছেন। তো এখন আমাদের আস্তে আস্তে আমরা এটাই দেখার চেষ্টা করব, এই যে ইলেকট্রিক্যাল ইম্পালস দিয়ে মেকানিক্যাল রোটেশনটা কিভাবে করা যায়, এবং এই রোটেশনটা আমরা করব সেটার স্পিডটা কিসের উপর ডিপেন্ড করবে, মানে আমি কিভাবে মেকানিক্যাল রোটেশনের স্পিডটাকে কন্ট্রোল করব, সেটাই আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব। ওকে, তাহলে এই যে ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেমটা আছে আমরা বুঝতে পারলাম এটা একটা ওপেন লুপ বেসিক্যালি সিস্টেম, এবং এটার মধ্যে কোনো ক্লোজ লুপ মেকানিজম নাই। তো এই যে আমাদের স্টেপার মোটরটা আছে, এই স্টেপার মোটর আমাদের নরমাল ডিসি মোটর এবং ব্রাশলেস মোটরের মধ্যে কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ, মানে কিছু কিছু কম্পারিজন আছে, বা আমরা বলতে পারি প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স আছে। তো আমরা সহজভাবে বলতে পারি স্টেপার মোটরের মধ্যে সবচেয়ে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে ব্রাশলেস মোটরের কনসেপ্টটা, যেহেতু বা এখানের মধ্যে যদি ব্রাশলেস মোটর ইউজ করা হয়েছে, তো সেই জন্য ব্রাশলেস মোটরের অ্যাডভান্টেজ গুলো কিন্তু স্টেপার মোটরের মধ্যে থাকে। এবং স্টেপার মোটরের মধ্যে আমাদের যে এফিসিয়েন্সির ব্যাপারটা আছে সেটাকে ফোকাস করে আপনি দেখেন এটার মধ্যে কস্ট এবং এটার মধ্যে এফিসিয়েন্সিটা অনেক কম থাকে, কিন্তু এটার মধ্যে টর্কটা অনেক বেশি থাকে এবং এটা লাইফ টাইমটা অনেক বেশি থাকে। আপনি যদি একটু ভালো করে চার্টটা দেখেন তাহলে এই গ্রিন গুলো দেখলেই বুঝতে পারতেছেন এটার মধ্যে আসলে ব্রাসলেট মোটরের অ্যাডভান্টেজ এবং ডিসি মোটরের অ্যাডভান্টেজ গুলো নিয়ে আসলে স্টেপার মোটরটা ইউজ করা হচ্ছে, যেটার মধ্যে এটার লঞ্জিবিলিটি অনেক বেশি এবং এটা রিলায়েবিলিটি বা এটার মধ্যে এফিসিয়েন্সিটা অনেক বেশি হয়ে যায় ব্রাশলেস মোটর। ওকে, কিন্তু ব্রাশলেস মোটর আবার ডিফারেন্ট, ওখানে আপনার অনেক বেশি আরপিএম ক্রিয়েট করা যায়, স্টেপার মোটরে আবার এত আরপিএম ক্রিয়েট করা যায় না, এটা আরপিএমটা একটু কম। তো এখন কথা হচ্ছে এই যে আমরা স্টেপার মোটরটা দেখলাম, যেটা আমরা বললাম যে প্রিসাইজ অ্যাঙ্গেল করার জন্য হাই টর্কের ডিভাইসের জন্য ইউজ করব, কোথাও কি আপনার আশেপাশে স্টেপার মোটর ইউজ হইতেছে? যেমন আমি আমার ক্ষেত্রে বলতে পারি, আমরা যখন ফার্স্টের দিকে স্টেপার মোটর মানে ইউজ করতে যাচ্ছিলাম আমাদের বিভিন্ন ডিভাইসে, মানে আমরা স্টুডেন্ট থাকা অবস্থা এবং পাস করার সাথে সাথে, তখন আমরা যে মোটর গুলা কোথা থেকে পেতাম জানেন? সেটা হচ্ছে বিভিন্ন প্রিন্টার থেকে। পুরানা প্রিন্টারের মধ্যে কিন্তু আমাদের স্টেপার মোটর থাকে, যে কোনো প্রিন্টার স্টেপার মোটর থাকে, সেখান থেকে আমরা আসলে পুরানা প্রিন্টার থেকে স্টেপার মোটর কালেক্ট করতাম। নতুন কেনার দরকার নেই, নতুন কেনার মানে নতুন কিনতাম না, ওকে, যেহেতু পুরানা জিনিস আছে সেখান থেকে ইউজ করতাম। তার মানে স্টেপার মোটর কিন্তু আপনার আশেপাশে সকল ডিভাইসের মধ্যে আছে, যেখানের মধ্যে প্রিসাইজ অ্যাঙ্গেল রোটেশন হচ্ছে সকল জায়গায় কিন্তু স্টেপার মোটর আছে। কোথায়? প্রিন্টার, 3D প্রিন্টার, এটিএম মেশিনের মতো ডিভাইসেও কিন্তু স্টেপার মোটর বেসিক্যালি থাকে। এবং আপনি যদি চিন্তা করেন রোবোটিক আর্মের মতো সফিস্টিকেটেড ডিভাইস, সেই সব জায়গাতেও কিন্তু স্টেপার মোটর কি আপনার লাগতে পারে। তার মানে স্টেপার মোটর দিয়ে আপনি কি করতে পারেন? আপনি প্রিসাইজ অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারেন। তার মানে যে কোনো জায়গায় যেখানে আপনার প্রিসাইজ অ্যাঙ্গেল করতে হবে সেখানে কিন্তু আপনি স্টেপার মোটর ইউজ করতে পারেন। তাহলে এখন আপনার মাথায় কোশ্চেন আসতে পারে যে স্যার এই যে প্রিসাইজ অ্যাঙ্গেলটা হচ্ছে ওপেন লুপ সিস্টেম দিয়ে, এটা আসলে হচ্ছে কিভাবে, বা স্টেপার মোটরের কনসেপ্টটা কি, ভিতরে স্টেপার মোটরে আসলে আছে কি? আমি আবার বলছি সবাই একটু ভালো করে কনসেপ্টেশন দেন, বোঝার চেষ্টা করেন, এবং কোনো জায়গায় যদি না বুঝেন আমি বেসিকটা বোঝাচ্ছি, আমি খুব ডেপথে যাচ্ছি না, কারণ এইটা স্টেপার মোটর নিয়ে আমি পাওয়ার ইলেকট্রনিক্স একসময় থিওরি নিতাম। আমরা তখন থিওরিতে আমি 2-3টা ক্লাস মিশি এরকম আছে। তো এটা কিন্তু অনেক ব্রড জিনিস, এটা নিয়ে অনেক ডিসকাশন আসলে করা যায়। আমরা এত বেশি ডিসকাশন না, আমি ব্রিফ ডিসকাশন করতেছি, যেহেতু আপনাদের অলরেডি পিডিএফ ভিডিও দেওয়া হয়েছে, অনেকে স্টেপার মোটর সম্বন্ধে জানেন, অনলাইনে মনোটোনাস ফিল করতে পারেন, সেই জন্য আমি ইন ব্রিফ আসলে এটা ডিসকাস করতেছি। তো সেই জন্যই বলতেছি আপনার তাও যদি যেগুলো ডিসকাস করছে ওখানে কোনো কোয়েশ্চেন থাকে সাথে সাথে আসবে। এখন আমরা স্টেপার মোটরে, আমরা একটা যে কোনো মোটর জানি, আমরা এখন দেখতে যাচ্ছি স্টেপার মোটরের ভিতরে এখানে কনস্ট্রাকশনটা কিভাবে, একটা স্টেপার মোটর কিভাবে ডিজাইন করা হয়। যে কোনো মোটর যদি আমরা বলি, সেই মোটরের মধ্যে বেসিক্যালি দুইটা ভাগ থাকে আমরা জানি, একটা কি স্টেটর, আরেকটা হচ্ছে রোটর। রোটরটা আসলে কি? রোটরটা হচ্ছে আমার রোটেটিং পার্ট, মানে যেটা আমার মোটরে রোটেট করে ওইটা হচ্ছে আমার রোটর। আর স্টেটরটা হচ্ছে যেটার মাধ্যমে আমরা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করব। ওকে, তার মানে যে স্ট্যাটিক জিনিসটার মাধ্যমে বা যে স্ট্যাটিক কম্পোনেন্টের মাধ্যমে ম্যাগনেটিক ফিল্ড রোটেট মানে ক্রিয়েট করব, সেটাকে বলা হয় স্টেটর। এবং স্টেটরের মধ্যে যে কয়েলগুলো পেঁচানো হয় সেগুলোকে বলা হয় স্টেটর উইন্ডিং।
তার মানে নর্মাল মোটরের মতো স্টেপার মোটরও বেসিক্যালি একই জিনিসটা আছে, কিন্তু এটার কনস্ট্রাকশনটা বা এটার অ্যালাইনমেন্টটা একটু ডিফারেন্ট দেন আদার্স। এবার খেয়াল করেন, এই যে আমাদের স্টেপার মোটরটা আছে, এই স্টেপার মোটরের মধ্যে আপনি যে উইন্ডিংটা আছে, সেই উইন্ডিং কিন্তু অবশ্যই একটা কনস্ট্রাক্ট মানে কন্ট্রিবিউশন আছে, আমরা আস্তে আস্তে দেখবো। কিন্তু এটা যে রোটরটা আছে, সেই রোটরটা কিভাবে ক্রিয়েট করা হয়েছে বা কি ম্যাটেরিয়াল দিয়ে ক্রিয়েট করা হয়েছে, এইটার উপর বেস করে স্টেপার মোটরকে তিনটা ভাগে ভাগ করা যায়। তার মানে রোটরের মধ্যে যদি একটা পার্মানেন্ট ম্যাগনেট থাকে, তখন এই স্টেপার মোটরকে বলা হয় পার্মানেন্ট ম্যাগনেট স্টেপার মোটর। তার মানে এখানে যে রোটরটা আছে, সেখানে আপনার তখন কি থাকবে, একটা পার্মানেন্ট ম্যাগনেট থাকবে, যেটা একটা নর্থ পোল আর সাউথ পোল ডিরেক্টলি থেকে যাবে। বুঝতে পারছেন? তার মানে রোটরে আপনি একটা ম্যাগনেটই ডাইরেক্ট দিয়ে দিবেন, ওই ধরনের স্টেপার মোটরকে বলা হয় পার্মানেন্ট ম্যাগনেট। আরেক ধরনের স্টেপার মোটর আছে, যেটাকে বলা হয় ভেরিয়েবল রিলাক্টেন্স আয়রন কোর। এখানের মধ্যে কি হয়, এখানের মধ্যে আপনি কোনো কি করবেন না, আপনি কোনো ডিরেক্টলি পার্মানেন্ট ম্যাগনেট দিবেন, তার বদলে আপনি কি করবেন, আপনি একটা সফট আয়রন দিবেন, যেটার মনে অনেকগুলা এরকম দাঁত থাকবে, টিপ থাকবে। তো টিপ গুলা কিরকম, সফট আয়রন কোর দ্বারা কি হবে, যখন স্টেটরের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, তার কারণে এই রোটরটা সেখানে অ্যাট্রাক্ট হবে এবং সেই হিসেবে এটার মধ্যে রোটেশন হবে। আর হাইব্রিডটা কি, তার মানে এখানে কিন্তু দেখেন এটার মধ্যে কি কোনো ম্যাগনেট নেই, আপনার স্টেটরের কারণে এখানে ম্যাগনেটিক ফিল্ডের কারণে এটা তখন কি করবে, এটা ম্যাগনেটের মতো কাজ করবে। ওকে। আর হাইব্রিডটা কি, হাইব্রিডটা হচ্ছে দুইটা মিক্সচার। তার মানে এখানের মধ্যে পার্মানেন্ট ম্যাগনেটও থাকবে এবং এখানের মধ্যে কি থাকবে, এরকম ভেরিয়েবল রিলাক্টেন্সের কনসেপ্টও থাকবে, অনেকগুলো টিথও থাকবে। তার মানে বুঝতে পারছেন হাইব্রিডটা হচ্ছে একটু মডিফাইড ভার্সন এবং একটু অ্যাডভান্স ভার্সন। এবং আমরা আজকে ল্যাবে কোনটা ইউজ করব, আমরা আজকে ল্যাবে যেটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। আচ্ছা, আপনি বলতেন স্যার পার্মানেন্ট ম্যাগনেট কেন? সবচেয়ে কমনলি মানুষজন যেখানে বিভিন্ন জায়গায় দেখা যায় ভেরিয়েবল রিলাক্টেন্স ইউজ করে, আমরা পার্মানেন্ট ম্যাগনেট কেন ডিসকাস করতেছি? কারণ পার্মানেন্ট ম্যাগনেটটা হচ্ছে একদম বেসিক টাইপ অফ স্টেপার মোটর। ওকে। তার মানে আমরা যদি একদম সস্তায় একটা স্টেপার মোটর আপনি কিনতে চান, মনে করেন সবচেয়ে চিপ স্টেপার মোটর কিনতে চান, সেটা কিন্তু একটা পার্মানেন্ট ম্যাগনেট স্টেপার মোটর, কারণ এটার কনস্ট্রাকশনটা কিন্তু সবচেয়ে ইজিয়ার। ভেরিয়েবল রিলাক্টেন্সের কনস্ট্রাকশনটা ক্রিয়েট করাটা টাফ, বাট বোঝানোর জন্য আবার ভেরিয়েবল রিলাক্টেন্সটা ইজিয়ার। ওকে। তো আমরা আজকে ল্যাবে যেহেতু পার্মানেন্ট ম্যাগনেটটা নিয়ে ডিসকাস করব, তো আমরা পার্মানেন্ট ম্যাগনেটের কনসেপ্টটাই ডিসকাশন করব। সবাই কি এতটুকু পর্যন্ত বুঝছেন? সবাই কি এতটুকু পর্যন্ত বুঝছেন? ইয়েস স্যার। আচ্ছা, জাকারিয়া বুঝছে, আর কে কে বুঝছেন? জি স্যার বুঝছি। আর জি স্যার বুঝছি। জি স্যার। আর জি স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে। এখন এই কথাটা কেন জিজ্ঞেস করতেছি তার আগে বলি, তার হচ্ছে অনলাইনে অনেক প্রবলেম আছে, আপনারাও জানেন। হ্যাঁ, আমি জানি আপনাদের মধ্যে অনেক স্টুডেন্ট সিরিয়াস আছে এবং অনেক স্টুডেন্ট কিন্তু সিরিয়াস নাই, এরকম আছে। তারা যেটা করতেছে, ক্লাসের মধ্যে অ্যাড বয়ে তারা বিভিন্ন নিজেদের কাজ করতেছে। তো আসলে সে নিজেকেই ধোকা দিতেছে, এটা ট্রু। বাট আমার এজ এ টিচার একটা দায়িত্ব আছে যে আপনাদের সবার কনসেন্ট্রেশন আছে নাকি বা আপনারা বুঝতে সমস্যা হচ্ছে নাকি সেটাও মেক শিওর করেন। এবং এটা যেহেতু খুব ইম্পর্টেন্ট টপিক, সেই জন্য আমি আসলে এটাকে বেশি ফোর্স দিচ্ছি। বাকিগুলো ইম্পর্টেন্ট, কিন্তু বাকিগুলো আপনারা থিওরিতে তাও কভার হবে। এটা যদি কোনো কারণে থিওরিতে ওইভাবে কভার না হয়, তাহলে আসলে দেখা যাবে যে আপনারা স্টেপার মোটর সম্বন্ধে ধারণাই পান। সেই জন্যই দেখাচ্ছে অনেক সময় এটা কভার করা হয়, অনেক সময় কভার করা হয়। এবার তাহলে আমরা দেখি স্টেপার মোটরটা কিভাবে কাজ করে। তো আমরা ফার্স্টে স্টেপার মোটর, যে স্টেপার মোটর নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট স্টেপার মোটর। তার মানে আমাদের রোটরের জায়গায় কি থাকবে, পার্মানেন্ট ম্যাগনেট, তার মানে নর্থ পোল আর সাউথ পোল থাকবে। আচ্ছা, এবার দেখেন তাহলে আমরা সেই পার্মানেন্ট ম্যাগনেটটাকে কিভাবে কাজ করাবো। খুবই সহজ কনসেপ্ট। আমাদের এখানে যে স্টেটর আছে, সেই স্টেটরের মধ্যে উইন্ডিং এর মাধ্যমে আমরা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করব। এবং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করলে দেখেন, আমি যদি এখানে মধ্যে সাউথ পোল ক্রিয়েট করি, আমার পার্মানেন্ট ম্যাগনেটে যদি এখানে নর্থ পোল থাকে, তাহলে নর্থ পোল আর সাউথ পোল কি হবে, অ্যাট্রাক্ট করবে না? এবং অ্যাট্রাক্ট করলে তাহলে এটার পজিশনটা কি হয়ে যাবে, এই অ্যাঙ্গেলে চলে যাবে। এবং দেখেন এরপর যদি আমি আমার স্টেটরের মধ্যে এখানে সাউথ পোল ক্রিয়েট করি, তাহলে এবার নর্থটা কি এখানে অ্যাট্রাক্ট হবে না? তাহলে দেখেন ইনিশিয়ালি আমার রোটরটা ছিল এই জায়গায়, আমার এখানের মধ্যে সাউথ পোল ক্রিয়েট করার কারণে এটা কোথায় চলে গেছে, অ্যাট্রাক্ট হয়ে এখানে। এরপর আমরা যদি এখানে সাউথ পোল ক্রিয়েট করি, তাহলে আমাদের এখানে কি হবে, রোটরটা যাবে এখানে যাবে। তারপর বুঝতেছেন, আমি যদি এখানে সাউথ পোল ক্রিয়েট করি, তাহলে আমার রোটরের পজিশন কি হবে, এখানে চলে আসবে। বুঝতে পারছেন সবাই? তাহলে দেখেন এই যে আমার রোটরের পজিশনটা বিভিন্ন দিকে মুভ করতেছে, এই মুভমেন্ট দিয়ে আমরা কি বুঝতেছি, আমরা যদি এটাকে দেখি, এটা যদি আমার ফার্স্ট পজিশনটা হয় 1 নম্বর পজিশন, তারপর আমি যদি এখানে সাউথ দেই, তাহলে আমার সেকেন্ড পজিশন আপনি চলে গেল। তারপর এখানে যদি আমি সাউথ দেই, এই থার্ড পজিশনে চলে গেল। রাইট? ক্লিয়ার?
এবং এরপর যদি আমি এখানে দেই তাহলে সে আবার আগের জায়গায় চলে যাবে। এই যে আমি রোটেশন করতেছি, এই রোটেশনটা তার মানে আমার মন মতো কোন স্টেটারের মধ্যে সাউথ পোল ক্রিয়েট করব সেই হিসেবে ক্রিয়েট করতে পারি। সবাই কি বুঝতে পারছেন? তার মানে আমার কনসেপ্টটা হচ্ছে আমি এখানের মধ্যে এই পোল ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট করবো এমন ভাবে যাতে আমার ম্যাগনেটে অ্যাট্রাক্ট হয়, এবং আমি যেভাবে রোটেট করাতে চাই সেই হিসেবে আমি এই কয়েলটাকে এনার্জাইজ করব। তাহলে আমি যদি চাই যে আমার মোটরটা এই ডিরেকশনে রোটেট করবে, তাহলে আমি কি করব? ফার্স্টে এটাকে সাউথ করব, তারপর এটাকে সাউথ করব, তারপর এটাকে সাউথ করব, তারপর এটাকে সাউথ করব। তাহলে সেই হিসেবে আমার রোটরটা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেলে রোটেট হতে থাকে। বুঝতে পারছেন ব্যাপারটা? আপনি বলতে পারেন যে স্যার সাউথ কেন করলাম, নর্থ করলেও তো কনসেপ্টটা হয়, তখন সাউথ কে দিয়ে অ্যাট্রাক্ট হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনি নর্থ ক্রিয়েট বা সাউথ ক্রিয়েট করেন, কোনো সমস্যা নেই। ম্যাগনেটের যেহেতু দুইটা ফিল্ডই আছে, নর্থ আর সাউথ, আপনি যে কোনোটা ক্রিয়েট করে আসলে কাজটা করতে পারেন। ওকে, আপনি নর্থ ক্রিয়েট করেও করতে পারেন, সাউথ ক্রিয়েট করেও করতে পারেন। কিন্তু এখানে একটা কনসেপ্ট আছে, যেদিকে নর্থ ক্রিয়েট হবে তার অপোজিট সাইডে অলওয়েজ কি হবে? সাউথ ক্রিয়েট হবে। এগুলো তো আমরা জানি, ঠিক না? একটা ম্যাগনেটের মধ্যে যদি আপনি ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করেন, হ্যাঁ, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের এক সাইডে ম্যাগনেটের নর্থ ক্রিয়েট হয়, আরেক সাইডে কি ক্রিয়েট হয়? সাউথ ক্রিয়েট হয়। এবং নর্থ কোত্থেকে ক্রিয়েট হয়? যেদিক দিয়ে ম্যাগনেটিক ফিল্ডটা বের হয় ওই দিকে আসলে নরমালি নর্থ থাকে, আর যেখানে ম্যাগনেটিক ফিল্ডটা ঢুকে সেখানে সাউথ হয়। ইলেকট্রোম্যাগনেট এগুলো খুব ভালো জানার কথা, তো আমি ধরলাম ওগুলা মনে নেই এত, সেজন্য একটু মনে করা দিলাম যে একটা ম্যাগনেটের মধ্যে যেদিক দিয়ে ম্যাগনেটিক ফিল্ডটা বের হয় সেটাকে নর্থ ধরা হয়, আর যেদিকে ম্যাগনেটিক ফিল্ডটা ঢুকে সেটাকে সাউথ ধরা হয়। তাহলে আমি যে কোনো জায়গায় আমি আসলে এই ম্যাগনেটিক ফিল্ডটা যদি ক্রিয়েট করতে পারি, এক সাইডে নর্থ হলে আরেক সাইডে সাউথ হবে, এবং আমরা পার্মানেন্ট ম্যাগনেটটা কি করব? যেদিকে রোটেট করাতে চাইছি সেই হিসেবে আমি স্টেটারের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট করব, তাহলে সেই হিসেবে অ্যাট্রাকশন হবে এবং এখানে রোটেশন। সবাই কি এটা বুঝতে পারছেন? Yes, sir. আচ্ছা, এবার কথা, Yes, sir. আপনি বলতে পারেন স্যার এই ম্যাগনেটিক ফিল্ডটা আপনি ক্রিয়েট করবেন কিভাবে? এই ম্যাগনেটিক ফিল্ডটা আপনি কিভাবে ক্রিয়েট করবেন সেটা বোঝানোর জন্য মনে করেন এখানে একটা স্টেটার আছে, এখানে একটা ইউ শেপ স্টেটার আছে। অ্যাকচুয়ালি এখানে ইউ শেপ স্টেটারই থাকে। এই স্টেটারের মধ্যে আপনি উইন্ডিং দিলেন। উইন্ডিং মানে কি? আপনি কয়েল দিলেন, আর এই কয়েলটার মধ্যে দিয়ে কি ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে। আচ্ছা, তো কারেন্টটার উপর বেস করে এখানে ম্যাগনেটিক ফিল্ড কিভাবে ক্রিয়েট হবে সেটা বোঝার জন্য আমরা এগুলা আগেই অনেক আগে থেকে জানি, তাও একটু মনে করানোর চেষ্টা করতেছি। সেটা হচ্ছে আমরা যদি রাইট হ্যান্ড রুলটা দেখি, রাইট হ্যান্ড রুলে আমাদের দেখেন আমাদের থাম্বগুলো যদি আমাদের কারেন্টের ডিরেকশনকে রিপ্রেজেন্ট করে, মানে আমাদের আঙ্গুলগুলা যদি আমাদের কারেন্টের ডিরেকশনকে রিপ্রেজেন্ট করে, তাহলে আমাদের থাম্বটা বেসিক্যালি কি রিপ্রেজেন্ট করে? আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটাকে রিপ্রেজেন্ট করে। আপনি খেয়াল করেন, আমি যদি কোন একটা জায়গায় এরকম আমার একটা কয়েল থাকে, এই কয়েলের মধ্যে দিয়ে আমি যদি আমার ফিঙ্গার বরাবর, আমার আঙ্গুল বরাবর যদি আমি কারেন্টটাকে ফ্লো করাই, তাহলে এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হবে সেটা ডিরেকশন কোন দিকে হবে? আমাদের থাম্ব বরাবর। ওকে, এই রুলসটা খুব পপুলার রুলস এবং এটাকে বলা হয় রাইট হ্যান্ড রুলস। ওকে, এই রুলসটা আপনি অনেক জায়গায় ইউজ করছেন, আপনি লেন্স লতে ইউজ করছেন, মোটরের ক্ষেত্রে ইউজ করছেন, বিভিন্ন রকম ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েশনে আপনি আসলে এটা ইউজ করেন। তো সহজ কথা হচ্ছে, আমি যদি একটা আর্টিফিশিয়াল ম্যাগনেট ক্রিয়েট করতে চাই, তাহলে ম্যাগনেটটাকে কিভাবে ক্রিয়েট করতে পারি? ওই আয়রনটার আশেপাশে আমি কি করব? কারেন্টের কয়েল দিয়ে দিই। তো কারেন্টের কয়েল দিয়ে দিলে সেখানে মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই যে থাম্ব রুলটা আছে এটা সবাই একটু নিজের হাত দিয়ে দেখেন। আপনি যদি আপনার হাতটাকে রাইট হ্যান্ডটাকে ধরেন, আপনার আঙ্গুল ডিরেকশনে যদি কারেন্টের ডিরেকশন হয়, আপনার থাম্ব বরাবর কি হবে? আপনার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে। ওকে, তাহলে আমাকে কেউ একটু জাস্ট একটু বলেন, আমি এখানের মধ্যে আমার একটা ওকে, এটার মধ্যে আমি এখন এখানে উইন্ডিং দিলাম। হ্যাঁ, আপনারা সবাই একটু ভিজুয়ালাইজ করতে হবে, আপনারা বুঝতেছেন কতটুকু সেটা বোঝার জন্য আমি এটা ডিসকাস করতেছি। এবার খেয়াল করুন, আমি যদি এখন এটার মধ্যে এখানের মধ্যে কারেন্টটা এই ডিরেকশন মুভ করে, সবাই কি বুঝতেছেন? কারেন্টটা কোন ডিরেকশনে যাচ্ছে? এই ডিরেকশনে যাচ্ছে। তাহলে আপনি বলেন আপনার থাম্বের ডিরেকশনটা হিসেবে এটা হচ্ছে আমার কারেন্টের ডিরেকশন, তাহলে থাম্বের ডিরেকশন হিসেবে কারেন্টটা এইদিকে ফ্লো করলে আমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোনটা হবে? আপনারা বলেন। বাম দিকে স্যার। কোন দিকে? এইদিকে হবে নাকি এদিকে হবে? আমি এ সাইড বললাম আর বি সাইড বললাম, এ সাইড হবে বি সাইডের দিকে। আবার বলেন স্যার এ সাইডে না বিতে? এ সাইডে। সবাই থামটা দেন, থাম দিলেই দেখেন আপনার এ সাইডে স্যার। কোথায় আছে? এইদিকে আছে। তার মানে এটা যদি থাকে তাহলে বলেন তো আমাদের নর্থ পোলটা কোন দিকে ক্রিয়েট হচ্ছে?
এইভাবে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে না? সবাই কি বুঝতেছেন? জি স্যার। এবং ম্যাগনেটিক ফিল্ড যদি এভাবে ক্রিয়েট হয়, এখানে নর্থ পোল আর এখানে কি হলো, সাউথ পোল ক্রিয়েট হলো। তাহলে এভাবে আপনি একটা একটা আয়রনকে কি করে ফেললেন, আপনি একটা ম্যাগনেট বানাই দিলেন স্টেটরের মধ্যে। এখন আপনি বলতে পারেন স্যার আমার এদিকে নর্থ সাউথ করতে ইচ্ছা হচ্ছে না, আমি উল্টা দিকে নর্থ সাউথ করতে চাই। সেটার জন্য আমায় কি করতে হয় বলেন তো? এবার আমরা কারেন্টের ডিরেকশনটাকে অপোজিট করে দিই। এবার দেখেন তো আপনার থামের ডিরেকশনটা কোন দিকে হয়। এইদিকে যদি আমি এখন কারেন্টটা ফ্লো করাই, তাহলে দেখেন তো সবাই কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে? বি এর বি সাইডে। ভেরি গুড। এই দিক দিয়ে আমার কারেন্টের ডিরেকশন যেদিকে আছে, তার কারণে আমার বি সাইড দিয়ে এখন ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে। মানে ম্যাগনেটটা এখন এদিক দিয়ে ম্যাগনেটিক ফিল্ড বের হয়ে এদিকে ঢুকবে। তাহলে এটা কি হয়ে যাবে, সাউথ, এটা হয়ে যাবে নর্থ। তাহলে দেখেন আপনি তো বুঝতে পারতেছেন যে আপনি কারেন্টের ডিরেকশনটাকে কন্ট্রোল করে আপনি আসলে কোন দিকে নর্থ হবে কোন দিকে সাউথ হবে সেটাকে করতে পারেন। তাহলে এই যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে আমি যেদিকে রোটেট করে দিচ্ছে সেই হিসেবে ম্যাগনেটাইজ করব, তো ম্যাগনেটাইজ কিভাবে করব আমরা বুঝতে পারছি। আমরা কি করব, আমাদের যে স্টেটরের মধ্যে আছে সেটার মধ্যে কারেন্টের ডিরেকশনের মাধ্যমে আমি নর্থ সাউথটা ক্রিয়েট করতে পারি। সবাই কি বুঝতে পারছেন? তাহলে দেখেন এখানের মধ্যে দেখেন ফেজ যেটা আছে, এখানে ফেজ বি যেটা, আমাদের দুইটা তার আছে, এই দুইটা তারের মধ্যে আমি যদি কারেন্টটাকে এই ডিরেকশনে ফ্লো করাই, তাহলে আপনি আমাকে দেখে বলেন আমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে হবে, ডানের দিকে নাকি বাম দিকে? ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কারেন্টটা দেখে দেখাচ্ছি আমি, এর দিকে স্যার। অবশ্যই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কি হবে, ডানের দিকে। ডানের দিকে হলে ম্যাগনেটিক ফিল্ডটা এই দিক দিয়ে বের হয়ে এই দিকে ঢুকবে, তাহলে এটা কি নর্থ আর এটা কি সাউথ হয়ে গেল। এবং এটা যদি নর্থ হয় তাহলে আমার যে রোটর আছে, রোটরের সাউথটা কি হবে, নর্থে অ্যাট্রাক্ট হবে না, তাহলে আমার রোটর হিসেবে মুভমেন্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে এইভাবে করে আমরা ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট করে করে আমরা স্টেপারকে রোটেট করতে পারি। তাহলে আপনারা কি সবাই বুঝতে পারছেন কিভাবে স্টেপার মোটরের মধ্যে আমরা ম্যাগনেটাইজটা করি বা কি আমি কয়েলটাকে নর্থ পোল সাউথ পোল ক্রিয়েট করি, সেটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। ইয়েস স্যার। এই যে আমরা এটা বুঝতে, আমি ভিতরে ইন্টারনাল কনস্ট্রাকশন বুঝতে, এবং আমরা যখন পরবর্তীতে কাজ করব এত তো নর্থ পোল সাউথ পোল লাগে না, আমার আসলে কি করতে হবে, আমার জাস্ট কারেন্টের ভ্যালুটা দিলে হবে। তার মানে এক সাইডে পজিটিভ এক সাইডে নেগেটিভ দিলে আমার আসলে ম্যাগনেটাইজেশন হয়ে যাবে। কিন্তু কেন আমি তাহলে নর্থ পোল সাউথ পোলের ব্যাপারটা বা এই রাইট হ্যান্ড রুলটা দেখাইলাম, কারণ আমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে আমরা আসলে বুঝতে পারবো না কেন আমার আসলে এখানের মধ্যে রোটরটা আসলে মুভ করতেছে। সেই জন্য আমি আসলে একটু মনে করি। তার মানে অ্যাকচুয়ালি আমাদের জানতে হবে কি, আমি এখানের মধ্যে নর্থ পোল ক্রিয়েট করার জন্য আমার কারেন্টের ডিরেকশনটা অবশ্যই কি করতে হবে, আমি যদি কারেন্টের ডিরেকশন এদিকে দেই, তার মানে এখানে পজিটিভ আর এখানে নেগেটিভ দেই, তাহলে আমার এখানের মধ্যে নর্থ পোল ক্রিয়েট হবে। আর আমি যদি কারেন্টের ডিরেকশনটা অপোজিট করে দেই কয়েলের উপর বেস করে, তাহলে আমার নর্থ পোলটা রাইট সাইডে হবে। তার মানে আমরা স্টেপার মোটরের মধ্যে আসলে কি করব, এই যে দুইটা তার আছে না, এই দুইটা তারের মধ্যে এক সাইডে পজিটিভ আর এক সাইডে নেগেটিভ দিলে কারেন্ট কন্ট্রোল হয়ে যাবে না? তো আমি আমার কারেন্টের ডিরেকশনের উপর বেস করে কোন সাইডে নর্থ কোন সাইডে সাউথ হবে সেটাকে কন্ট্রোল করতে পারবো। দেখতে দুইটা এক লাগতেছে, কারণ কি, কারণ তারটা একটু দেখেন, আমি একটু দেখাই দিই আপনাকে। দেখেন তো এই যে এখানের মধ্যে দেখাই, দেখেন এখানে দেখেন এই যে তারটা আছে, এই তারটার মধ্যে দেখেন তো এটা কিরকম করে গেছে, উপর দিয়ে গিয়ে এভাবে বেরোচ্ছে, ঠিক আছে। আর এটাতে দেখেন তো এটা কোন দিকে, এটা হচ্ছে নিচের প্রান্তটা। তাহলে এখন যখন আমি ফার্স্টে যখন কারেন্টটা দিব এই ডিরেকশনে, তার মানে উপর দিয়ে যখন আসবে, তখন আমার নর্থ পোলটা দেখেন এখানে না। এবার দেখেন এটাতে যদি আমরা দেখি, এবার যদি আমার কারেন্টের ডিরেকশনটা এই ডিরেকশনে হয়, তাহলে থাম্বটা দিয়ে দেখেন নর্থ পোলটা কোন দিকে, রাইট সাইডে। বুঝতে পারছেন? তার মানে আমরা আসলে কি করলাম, আমরা কারেন্টের ডিরেকশন চেঞ্জ করতে হবে। এখন আপনি বলতেন স্যার এখানে তো প্লাস দেওয়া, তো এটা আসলে প্লাস না, এটা হচ্ছে আমি জাস্ট ভ্যালুর জন্য বলছি, আমরা এখানে তো প্লাস মাইনাস দিছি, এখানে আসলে আমরা তখন কি দিব, আমরা এটা প্লাস এটা মাইনাস, মানে আমাদের যে হিসেবে কনস্ট্রাকশন করতে হবে এটা আসলে আমরা সেই পোলারিটিটা দিয়ে বলতেছি যে আমরা কত পোলারিটি দিয়ে কাজটা করব। এটা জাস্ট আপনাকে কিন্তু ভ্যালুটা বলেনি, এখানে কি বলছে, এখানে জিনিসটা বুঝাইছে দুইটা পিন, এটাকে মনে করেন আপনি বলতে পারেন এ, এটাকে বলতে পারেন বি, এটা হচ্ছে এ এটা হচ্ছে বি। বুঝতে পারছেন? এটা এ প্লাস আর এ মাইনাস দিয়ে কিন্তু ভ্যালু বুঝাচ্ছে না, এটা জাস্ট বুঝাচ্ছে কি যে আপনার দুইটা পিন, একটা প্লাস পিন একটা মাইনাস পিন, এভাবে বুঝাচ্ছে। বুঝতে পারছেন? মানে এ বি এর মতো পিন ধরতে পারেন, যেগুলো আপনাদের যখন স্টেপার মোটর নিবেন তখন বিভিন্ন তার আকারে আপনি পাবেন।
ওকে, তো এই তারগুলাকে আপনি যে হিসেবে পোলারিটি দিবেন সেই হিসেবে আপনি আউটপুট পাবেন। দ্যাটস ইট। ওকে, আচ্ছা, তো আমি যদি সহজভাবে বলি, তা সহজ কনসেপ্টটা হচ্ছে আমি যদি কারেন্টটা এই ডিরেকশনে দিতে চাই, এখানে আমি 5 ভোল্ট দিব, এখানে গ্রাউন্ড দিব, কারেন্টের দিকে চলে যাবে। সহজ কথা না? তার মানে এখানে যদি আমি প্লাস দিই, এখানে যদি আমি 0 দেই, কারেন্টটা এই ডিরেকশনে চলে যাবে। সহজ কথা। আর যদি আমি এদিক দিয়ে কারেন্ট ফ্লো করতে চাই, এখানে আমি 0 দিব আর এখানে কি দিব, 5 ভোল্ট দিব। বা 0 না দিয়ে আপনি চাইলে কি করতে পারেন, -5 দিতে। এটা আপনার। আপনি আমাকে এখানে কেউ একটু জাস্ট বলেন তো, এখানে যে আমরা স্টেপার মোটরটাকে কন্ট্রোল করতেছি, আমার কয়টা পোলারিটি দিতে হবে এখানে তারগুলাতে? কয়টা পোলারিটি দিতে হবে বলেন তো? কয়টা পোলারিটি দিতে হবে? দুইটা পোলার। এক জায়গায় দিতে হবে পজিটিভ, এক জায়গায় নেগেটিভ। আদারওয়াইজ কি হবে, কারেন্টটা ফ্লো করতে পারবে না। তার মানে আমাকে দুইটা তারেই ভ্যালু দিতে হবে। এই ধরনের দুইটা তালে ভ্যালু দিয়ে যদি আমাকে স্টেপার মোটরকে কন্ট্রোল করতে হয়, এই ধরনের স্টেপারকে বলা হয় বাইপোলার মোটর। আপনাকে স্টেপার মোটরকে ড্রাইভ করার জন্য এক সাইডে +5 দিতে হবে, আরেক সাইডে 0 অথবা -5 ভ্যালু দিতে হবে। তার মানে আপনাকে স্টেপার মোটর ড্রাইভ করার জন্য দুইটা পিনে ভ্যালু দিতে হচ্ছে। তার মানে আপনি যদি এই ভ্যালুটা কোনো মাইক্রো কন্ট্রোলার দিয়ে দেন, তাহলে আপনার মাইক্রো কন্ট্রোলার দিয়ে কি করতে হবে, দুইটা পিনের মধ্যে ভ্যালু দিয়ে তারপর স্টেপার মোটরের রোটেশনটা কন্ট্রোল করতে হবে। কিন্তু দেখেন, আপনারা যারা মাইক্রো কন্ট্রোলার নিয়ে কাজ করছেন তারা জানেন যে মাইক্রো কন্ট্রোলার পিনের একটা শর্টেজ থাকে। তাহলে একটা স্টেপার মোটরকে দুইটা রান করার জন্য আমি যদি দুইটা ফেজকে কন্ট্রোল করি বা দুইটা তারের মধ্যে পোলারিটি দেই, এটা একটা ট্রাবলসাম ব্যাপার। তো সেটাকে সহজ করার জন্য আরেক ধরনের স্টেপার মোটর আছে, যেটাকে বলা হয় ইউনিপোলার স্টেপার মোটর। ইউনিপোলার স্টেপার মোটরের কনসেপ্টটা হচ্ছে অনেকটা এরকম, দেখেন এখানে মধ্যে একটা কমন পয়েন্ট থাকে, তার মানে মাঝখানে একটা কমন তার নিয়ে নেওয়া হচ্ছে। কমন তার নিয়ে নেওয়ার কারণে কি হচ্ছে দেখেন, এই কমন তারে আপনি যদি এখন 0 ভ্যালু দেন, ওকে, অথবা মনে করেন আপনি যদি এখানের মধ্যে -5 দেন, তাহলে দেখেন আমি যখন এখানে 5 দিব তখন কারেন্টের ডিরেকশন কি এই ডিরেকশন হবে। আর আমি যখন এখানের মধ্যে কি দিব, -5 দিব, তখন এখানের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে এই যে দেখেন, আমি তাহলে এটার মধ্যে দিয়ে এটার রোটেশনটাকে বা এটা কিভাবে অ্যাডজাস্ট করতেছি, এই জিনিসটাকে আমি কিভাবে কন্ট্রোল করতে পারতেছি, আমি শুধুমাত্র একটা পিনের মধ্যে পোলারিটি দিয়ে কন্ট্রোল করতে পারতেছি। তার মানে এখানে আমাদের আরেকটা পিনের মধ্যে কোনো ভ্যালু দিতে হবে না, এটা বিল্ট ইন আমরা কি করব, বিল্ট ইন একটা ভ্যালু দিয়ে রেখে দেব। তার মানে মনে করেন এটা যদি আমি 0 দেই, তাহলে দেখেন এই কয়েলটা এনার্জাইজ হবে কখন, যখন আপনি এখানে কি দিচ্ছেন, 5 দিচ্ছেন। তাহলে যখন আপনি এখানে 5 দিচ্ছেন, তাহলে এই করেসপন্ডিং কয়েলটাকে এনার্জাইজ হবে এবং এটার কারণে আপনি তখন কি পাবেন, রোটেশনটা পাবেন। ক্লিয়ার? তাহলে দেখেন আপনার কিন্তু এখানে কমনের মধ্যে কোনো ভ্যালু দিতে হয় না, কমনটা কিন্তু আপনি আগে থেকেই একটা সেট অফ ভ্যালু দিয়ে রাখছেন। আর আপনি এখানের মধ্যে কোনো ভ্যালু না দেন, তাহলে এই কয়েলটা কি হবে, এনার্জাইজ হবে না। স্যার এখানে তো তাহলে হাফ কয়েল এনার্জাইজ হইতেছে না, তাহলে কি আগের মতো রোটেশনটা হবে স্যার? রোটেশনটা পারফেক্টলি হবে, রোটেশনটা পারফেক্টলি হবে। কেন রোটেশন হবে না দেখেন, কারণ আপনার এখানের মধ্যে কিন্তু যখন কারেন্টটা দিচ্ছেন, ম্যাগনেটিক ফিল্ড কিন্তু প্রডিউস হয়ে যাচ্ছে, এবং ম্যাগনেটিক ফিল্ডের কারণে আপনি কিন্তু আলটিমেটলি কি পাচ্ছেন, আপনি কিন্তু এটার কারণে অবশ্যই কি পাইতেছেন, আপনি রোটেশনটা পাইতেছেন, কারণ ম্যাগনেটিক ফিল্ডটা তো প্রডিউস হচ্ছে। আপনাদের যদি আমি একদম ফার্স্ট চার্টে দেখাই, এখানে দেখেন, এখানের মধ্যে আপনি কি করতে পারেন, এখানের মধ্যে 0, এখানে 5 দিয়ে আপনি ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতে পারেন। অথবা যদি আমার এখানের মধ্যে মাঝখানে একটা তার দিয়ে দেওয়া হয়, যেটাকে আপনি বিল্ট ইন আগে থেকে 0 দিয়ে রাখছেন, তাহলে কি হবে, এখানে যখন 5 দিবেন তখন এটা এনার্জাইজ হবে। আর তখন অবশ্যই আপনি বুঝতেছেন এখানে 5 দিলে কারেন্টটা এই ডিরেকশনে যাবে, কিন্তু যদি আপনি এইখানে 5 দেন, তাহলে কারেন্টটা কি অপোজিট ডিরেকশনে যাবে। তার মানে আপনি অপোজিট ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করার জন্য এখন মাঝখানে একটা কমন পয়েন্টকে ইউজ করতেছেন। দ্যাটস ইট। তার মানে বুঝতে পারতেছেন, আমরা এই যে কয়েলটা ছিল, এখান থেকে একটা মনে করেন পয়েন্ট নিয়ে আমরা যদি এখন এখানে 5 দিই, এটাকে 0 করে, তাহলে আমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কি হচ্ছে, এই সাইডে, রাইট? কিন্তু যদি আমি এখানে 5 না দিই, এইখানে 5 দেই, তাহলে আমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কি হচ্ছে, নর্থ পোলটা এই সাইড। ইমন বুঝতে পারছেন? হ্যাঁ বলুন ইমন প্লিজ। এখানে আপনার একটা কথা থাকতে হবে যে স্যার, আমি যেহেতু এখানে কয়েল কম ইউজ করছি, তাহলে আমার কয়েল কম ইউজ করার কারণে আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড হবে সেটার তো স্ট্রেংথ কম হতে পারে, সেখানে তো টর্ক কম হতে পারে। এখানে টর্কে কিছুটা ডিফারেন্স হয়, কিন্তু আমরা যখন টর্কটাকে স্যাক্রিফাইস করে আমাদের মাইক্রো কন্ট্রোলারটাকে দিয়ে আমরা আউটপুটটাকে কন্ট্রোল করতে পারবো, তখন আমরা আসলে এই ধরনের স্ট্রং ইউজ করবো। অবশ্যই এখানে টর্কে একটা হ্যাম্পার হবে, কারণ আপনি কয়েল যেহেতু কম ইউজ করছেন, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটা অবশ্যই একটু কম। এটা একদম পারফেক্টলি সেট।
বুঝতে পারছেন? হ্যাঁ, অবশ্যই এটা স্যাক্রিফাইস করা হচ্ছে, বাট এখানে যেটা ইম্পর্টেন্ট সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে আপনি প্রত্যেকটা রোটেশনের জন্য আপনাকে দুইটা কয়েলকে এনার্জাইজ করতে হচ্ছে না, আপনি একটা কয়েলকে এনার্জাইজ করে রোটেশন করে ফেলতে পারেন, এটাই হচ্ছে সুবিধা। তো টর্কটা কমে যাবে। স্যার কমন ওয়ার্ড যে মাঝখান দিয়ে হবে এরকম কোন স্যার ইয়া আছে স্যার? আমি কমন ওয়ার যদি মাঝখানে না হয় তাহলে আমরা কি মানে দুই প্রান্ত দিয়ে স্টেপার মোটরটাকে রোটেট করাতে পারবো বা ম্যাগনেটিক ফিল্ডের পজিশনটাকে চেঞ্জ করতে পারবো? একটু দেখেন তো, একটু ভালো করে বুঝেন তো ব্যাপারটা, একটু দেখেন, আমি আপনাকে বুঝাই। এটা নিচে দিয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা দেখেন, এখানে যদি 5 দেই আর এখানে যদি 0 দেই তাহলে আমার ম্যাগনেটিক ফিল্ডের নর্থ পোল কি এখানে হচ্ছে না? তাহলে এখানে যদি এখন আমি সাউথ ক্রিয়েট করতে চাই তাহলে আমার কারেন্টের ডিরেকশন অপোজিট করতে হবে না? সেটা কিভাবে করতে পারতেছি দেখেন, এটাকে আমি এখন আর দিব না, এটা তো 0ই আছে, এটাকে আমি এখন চেঞ্জ করবো না, কি করব, অপোজিট প্রান্তকে যদি 5 দিয়ে দিই তাহলে কি হয়ে গেল, আমার কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়ে গেল এবং নর্থ পোলটা চেঞ্জ হয়ে গেল। তার মানে আমার নর্থ পোলের জায়গায় আগে যেখানে নর্থ পোল ছিল সেখানে এখন সাউথ, আগে যেখানে সাউথ ছিল সেখানে এখন নর্থ। তাহলে দেখেন আপনি জাস্ট অর্ধেক মাঝখানে যদি আপনার 0 থাকে সেটার উপর বেস করে আপনি দুই সাইডের পিনকে দিয়ে কাজ করতে পারেন, সেই জন্যই কমন ওয়্যারটা অলওয়েজ মাঝখানে। বুঝতে পারছেন? স্যার আমার আরেকটা প্রশ্ন ছিল, সেটা হ্যাঁ, হচ্ছে প্লিজ। আমি এই যে এক প্রান্তে স্যার 5 ভোল্ট দিলাম আর এখানে 0 দিলাম, কিন্তু এখানে কিছু দিলাম না, তাহলে তো এই প্রান্তে আমার সাউথ হইতেছে, তাহলে নর্থটা কোথায় আসলে হইতেছে স্যার? এই দেখেন প্রান্তে আপনি যখন, আমি আপনাকে বলি আবার দেখেন, যখন আপনি কোন একটা জায়গার মধ্যে মনে করেন 0 দিলেন আর এখানে 5 দিলেন, তাহলে তখন কি হবে, আলটিমেটলি একটা কারেন্ট ফ্লো করবে না? এই কারেন্টের কারণে এখানে যখন আপনার ম্যাগনেটিক ফিল্ডে যাচ্ছে এটা কি নর্থ হইতেছে না? এবং যখন একটা ম্যাগনেট ক্রিয়েট হয়, আমরা মনে হয় ইন্টারমিডিয়েটে পড়ছি চৌম্বকত্ব অধ্যায়টাতে, যে বা ও লেভেলে যারা পড়েন তারাও পড়ছেন ম্যাগনেটাইজেশন অধ্যায়টা, সেটা হচ্ছে যখন কোনো জায়গায় ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, ম্যাগনেট কিন্তু বেসিক্যালি একটা নর্থ দিয়ে কখনো ক্রিয়েট হয় না, একটা মেরু দিয়ে ম্যাগনেট ক্রিয়েট হয় না। যখন এখানে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে ম্যাগনেটটা এদিক দিয়ে বের হয়ে আরেক জায়গায় কি হবে, ঢুকবে না? তার মানে এখানে নর্থ ক্রিয়েট হলে অবশ্যই আরেক প্রান্তে ক্রিয়েট কি হবে, সাউথ ক্রিয়েট হবে। তার মানে একটা ম্যাগনেট যখন ক্রিয়েট হবে তখন অবশ্যই এটার এক প্রান্তে নর্থ আরেক প্রান্তে কি হবে, সাউথ ক্রিয়েট হবে। কখনো একটা জায়গায় নর্থ বা একটা জায়গায় সাউথ ক্রিয়েট হতে পারে। বুঝতে পারছেন? আমি কি বুঝাইতে পারছি? সাদিকুর আপনার মনে কোশ্চেন ছিল, আপনি কি বুঝছেন? জি স্যার বুঝছি, কিন্তু স্যার মানে আমি যদি ফুল ওয়ার্ড দিয়ে স্যার এটা পেঁচায় দিই এবং যদি এক পাশে যদি 5 ভোল্ট দিই, যে পরিমাণ স্যার এখানে আসলে ফিল্ড ক্রিয়েট হইতেছে নর্থ হ্যাঁ, সাউথ হ্যাঁ, সাউথ পোলের দিকে, কিন্তু আমি যদি অর্ধেক দিয়ে স্যার এটা হ্যাঁ, এটাই তো কিছুক্ষণ আগে আপনার বললাম ইমনের কোশ্চেনটা, যে বেসিক্যালি অবশ্যই আমি যদি এখানে নাম্বার অফ টার্ন বা কয়েলের সংখ্যা কম দিতেছি তাহলে আমার ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটা অবশ্যই কিছুটা স্যাক্রিফাইস হতেছে, কিন্তু এর সুবিধাটা কি হচ্ছে, আমি একটা পিনের মধ্যে ভ্যালু দিয়েই কি করতে পারতেছি, এটাকে কন্ট্রোল করতে পারতেছি। তার মানে একটা পিনের মধ্যে ভ্যালু দিয়ে আমি এটাকে কন্ট্রোল করতে পারি। যদি দুইটা পিন দিতে চাই তাহলে দেখেন, আমি যদি এটার মধ্যে 4টা রোটেশন করতে চাই, আমাকে প্রত্যেকটা রোটেশনের জন্য আমাকে দুইটা ভ্যালু দিতে, যেটা আপনি আমরা যখন পরবর্তী আরেকটু পর দেখবেন এটা অনেক কমপ্লিকেটেড হয়ে যায়। কিন্তু এখন আমরা কি করতে পারতেছি, আমরা শুধুমাত্র যে কোনো একটা পিনের মধ্যে যদি 5 ভোল্ট দেই তাহলে কি হবে, করসপন্ডিং কয়েলটা এনার্জাইজ হয়ে যাবে। বুঝতে পারছেন? যে সাইডে পিনের মধ্যে আমি আপনার 5 ভোল্ট দিব সেই সাইডে পিনটাই এনার্জাইজ হয়ে যাবে। সেটাই আমরা আসলে এখানে করতে পারছি, একটা পিনকে দিয়ে আমরা কন্ট্রোল করতে পারছি, যেটা আমি এখনই আপনাদের ডিসকাস করব। ওকে, তাহলে দেখেন ব্যাপারটা কিরকম, দেখেন যেই পিনের মধ্যে আপনি ভ্যালু দিচ্ছেন সেই পিনটাই আসলে কি হয়ে যাচ্ছে, এনার্জাইজ হয়ে যেতেছে। তাহলে ব্যাপারটা বোঝার জন্য আমি যদি এখানের মধ্যে একটু দেখি তাহলে দেখেন, এই যে প্রত্যেকটা কয়েল আছে এইটার মধ্যে যদি আমি 0 দিয়ে রাখি, কথা এখানে যদি আমি 5 ভোল্ট দিই তাহলে এই কয়েলটা কি হবে, এনার্জাইজ হয়ে যাবে। আর যদি আমি এইখানে 5 ভোল্ট দেই বা 1 দেই তাহলে কি হবে, এই কয়েলটা এনার্জাইজ হবে। এটাতে তো আমি কম্পিউটারলেসলি 0 দিছি, তাহলে এখানে যদি আমি 1 দেই তাহলে কি হবে, এই কয়েলটা এনার্জাইজ হবে। আর যদি আমি এখানে 1 দিই তাহলে কি হবে, এই কয়েলটা এনার্জাইজ হবে। তার মানে আমি যেখানে 1 দিব সেটার করেসপন্ডিং কয়েলটা এনার্জাইজ হতেছে। এবং এই যে আমি একটা পিনের মধ্যেই বা একটা তারের মধ্যে 1 দিয়ে বা 5 ভোল্ট দিয়ে কয়েলটাকে এনার্জাইজ করতেছি, এটাই হচ্ছে আমার ইউনিপোলার স্টেপার মোটরের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। কিন্তু আমি যদি বাইপোলার ইউজ করতাম তাহলে এখানে তো কমন কোনো 0 থাকতো না, তাহলে আমাকে কোনো একটা কয়েলকে এনার্জাইজ করতে কি করতে হতো, এক সাইডে 1 দিতে হতো, আরেক সাইডে অবশ্যই কি দিতে হতো, 0টা প্রোভাইড করতে হতো। বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা এবার দেখেন, তাহলে এই যে আমি কয়েলটাকে এনার্জাইজ করছি, তো আমি কয়েলটা কি অনুসারে এনার্জাইজ করব সেটার উপর বেস করে স্টেপার মোটরে অনেকগুলো স্টেপিং মেথড আছে।
ফার্স্ট মেথডটাকে বলা হয় ওয়েভ ড্রাইভ। ওয়েভ ড্রাইভ কিরকম? এই যে আমি বললাম কয়েল এনার্জাইজ করব, যদি আমরা একই সময়ে শুধুমাত্র একটা কয়েলকে এনার্জাইজ করি তাহলে কি হবে দেখেন তো। ফার্স্টে আমি এন কে এনার্জাইজ করলাম, তাহলে আমার রোটরের পজিশন কি এই ডিরেকশনে থাকবে। তারপর আমি কি করব, এন বি কে এনার্জাইজ করব একটা একটা করে, তাহলে আমার কয়েলের রোটেশনের পজিশন কি এখানে থাকবে। তারপর এনসি কে এনার্জাইজ করলাম, তাহলে রোটরের পজিশন কি এই বরাবর। তারপর এনডি কে এনার্জাইজ করলাম, তাহলে রোটরের পজিশন এই বরাবর। তাহলে দেখেন এখানে আমরা প্রত্যেকবার স্টেপার মোটরের পর প্রত্যেকটা রোটেশনের সময় আমরা স্টেপিং অ্যাঙ্গেল পাচ্ছি কতটুকু, 90 ডিগ্রি। প্রত্যেকবার আমি একটা কয়েলকে এনার্জাইজ করতেছি, আমি এখানের মধ্যে 90 ডিগ্রি করে কি পাচ্ছি, চেঞ্জ পাচ্ছি। এই ধরনের মেথডকে, ড্রাইভিং মেথডকে বলা হয় ওয়েভ ড্রাইভ মেথড। আচ্ছা, এখন আপনি বলতেন স্যার একটা একটা করে কেন করলেন? আপনি যদি দুইটা করে করে করতেন, হ্যাঁ আমি যদি দুইটা করে করে করতাম তাহলে কি হইতো বলেন তো, এন এ আর এন বি দুইটাকেই যদি আমি এনার্জাইজ করি তাহলে বলেন তো আমার রোটরের পজিশনটা কি হইতো, সেন্টারে থাকতো। এবার যদি আমি এন বি আর এনসি কে এনার্জাইজ করি তাহলে আমার রোটরের পজিশন কি এই বরাবর থাকতো। তারপর যদি আমি এনসি এনডি কে এনার্জাইজ করি তাহলে আমার রোটরের পজিশন কি এই বরাবর থাকতো। আর এনডি এন এ কে এনার্জাইজ করলে আমার রোটরের পজিশন কি হইতো, এই বরাবর থাকতো। তাহলে দেখেন আমি যদি সাইমালটেনিয়াসলি দুইটা কয়েলকে এনার্জাইজ করতাম তাহলে আমার রোটরের পজিশন এভাবে যে চেঞ্জ হতো, সেখানেও আমরা অ্যাঙ্গেল চেঞ্জ পাইতাম কতটুকু, প্রত্যেকটা কয়েল এনার্জাইজের পর 90 ডিগ্রি করে। কিন্তু এখানের মধ্যে আমরা যখন রোটেশন করছি দেখেন এখানের মধ্যে স্টার্টিংটা কিন্তু 0 ডিগ্রিতে ছিল, কিন্তু এটা কিন্তু 0 ডিগ্রিতে নাই। এটার ইনিশিয়াল পজিশনটা কোথায় আছে দেখছেন, 45 ডিগ্রিতে শুরু করছে। তার মানে আপনি কিন্তু স্টেপার মোটরের পজিশনটা একটু ডিফারেন্ট করতে পারছেন, দ্যাটস ইট। এখন এই যে আপনি দুইটা কয়েলকে একই সাথে এনার্জাইজ করে করে কাজ করলেন, এই স্টেপার মোটরের মেথডটাকে, স্টেপিং মেথডটাকে বলা হয় ফুল স্টেপ ড্রাইভ মেথড। ফুল স্টেপ তার মানে আপনি একই সাথে দুইটাকে ড্রাইভ করবেন, এটাকে বলা হচ্ছে ফুল স্টেপ। এখন আপনার মাথায় অলরেডি এসে গেছে স্যার আমি আলাদা আলাদা কেন করবো, আমি যদি দুইটাকে একই সাথে ইউজ করি। হ্যাঁ, দুইটাকে একই সাথে মানে ফার্স্টে মনে করেন আপনি এন এ কে এনার্জাইজ করবেন, আপনার রোটরের পজিশন এখানে। তারপর আপনি এন এ এন বি কে এনার্জাইজ করবেন, তারপর আপনি এন বি কে এনার্জাইজ করবেন, তারপর আপনি কি করলেন, এন বি এনসি কে করবেন। বুঝতেছেন ব্যাপারটা? তারপর আপনি এনসি কে করবেন, তারপর আপনি এনসি এনডি কে করলেন, তারপর আপনি কি করলেন, শুধুমাত্র এনডি কে করলেন, তারপর আপনি এন এ এনডি কে করলেন, তারপর আপনি আবার এন এ কে করলেন। এইভাবে আপনি করলে কি হবে, আপনার স্টেপিং অ্যাঙ্গেল দেখেন আগের বারের থেকে কম হয়ে গেছে এবং কত হয়েছে, 45 ডিগ্রি হয়ে গেছে। সবাই কি বুঝতে পারছেন? তাহলে আপনার স্টেপিং অ্যাঙ্গেলটা আপনি কি রিডিউস করতে পারেন যদি আপনি এক নাম্বার মানে আপনার একটা ফেজকে অন এবং দুইটা ফেজকে অন সাইমালটেনিয়াসলি একই সাথে আপনি এটা যদি করেন তাহলে সেই মেথডটাকে বলা হয় হাফ স্টেপ ড্রাইভ। এটাকে বলা হয় কি, হাফ স্টেপ ড্রাইভ। এখন আপনি বলতে পারেন স্যার 45 ডিগ্রি তো আমার স্টেপিং অ্যাঙ্গেল মিনিমাম হইলো, আমি কি এর থেকে কম অ্যাঙ্গেল করতে পারবো না? সবাই আগে দেখেন এতটুকু বুঝছেন নাকি? তার মানে আমি এখানে একটা একটা কয়েলকে এনার্জাইজ করে করে যখন রোটেট করতেছি, আমি যদি একসাথে একটা করে কয়েলকে এনার্জাইজ করি ওইটাকে বলা হচ্ছে, একটা একটা কয়েল একসাথে এনার্জাইজ হবে ওইটাকে কি বলা হচ্ছে, ওইটাকে বলা হচ্ছে ওয়েভ। একটা করে কয়েল এনার্জাইজ করি। যদি আমি দুইটা করে কয়েল এনার্জাইজ করি তাহলে সেটাকে তখন কি বলা হচ্ছে, কি ফুল স্টেপ। আর যদি আমি একবার দুইটা এভাবে দুইটাকে ইউজ করে করি তখন সেটা হাফ স্টেপ। ইমন প্লিজ বল। ওইটা ওইটা স্টেপার মোটরের ক্ষেত্রে এটা কিন্তু আপনার ফুল স্টেপটা কি ড্রাইভিং মেথড। না না না, এইখানে স্টেপার মোটরের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। স্টেপার মোটরে আপনি বাইরে থেকে ড্রাইভ কতটুকু করতেছেন সেটার উপর বেস করে ফুল স্টেপটাকে ডিজাইন করা, সেই জন্য যেটাকে আলাদা করে ডিফাইন করব। এখানে ফুল স্টেপ বলতে বোঝানো হচ্ছে দুইটা কয়েলকে আপনি এনার্জাইজ করে যখন করবেন সেটার উপর বেস করে। বুঝতে পারছেন? এখানে একটু ডিফারেন্ট, সেই জন্য এটাকে মেনশন করলাম। এটা ড্রাইভিং মেথড, যে আমি বাইরে থেকে ড্রাইভ যে করব সেটার উপর বেস করে। এবার আপনার মাথায় কোয়েশ্চেন আসতে পারে স্যার আমি তাহলে কিভাবে একটা স্টেপার মোটরকে ছোট ছোট অ্যাঙ্গেল, আমি খুব প্রিসাইজ অ্যাঙ্গেল মনে করেন 1 ডিগ্রি বা 2 ডিগ্রিতে রোটেশন করতে পারি? কনসেপ্টটা খুবই সহজ। কনসেপ্টটা আপনাকে যদি একটু বলি, আমি বুঝাই দেওয়ার জন্য আবার ড্র করতেছি। হ্যাঁ, আমি বুঝানোর জন্য ড্র করলাম। তাহলে দেখেন এই যে এ বি সি ডি কয়েল গুলো আছে, যদি আমরা এরকম করি, আমরা যখনই হাফ স্টেপ ইউজ করতেছি তখন দেখেন আমাদের 45 এর বেশি আসলে হচ্ছে না।
ওকে, কিন্তু আমি যদি এটাকে আরো কমাইতে চাই, এখন নিউ টেকনোলজিতে যেটা করা হয় সেটা হচ্ছে মাইক্রো স্টেপিং মেথডটা ইউজ করে। মাইক্রো স্টেপিংটা কি, অনেক কেস মেথডের। আপনি ফার্স্টে এ কে ফুল এনার্জাইজ রাখলেন, তাহলে আপনার রোটের কোথায় থাকলো, এখানে থাকলো। ক্লিয়ার? আচ্ছা, এবার আপনি কি করলেন, আপনি স্টেপ ওয়াইজ রোটরটাকে ডি এনার্জাইজ করলেন, জিরো করে এটার ভ্যালুটা কমাইছেন, এবং সাথে সাথে আপনি বি এর ভ্যালুটা একটু করে বাড়াইছেন। তাহলে দেখেন, এ কি আপনি হালকা ডি এনার্জাইজ করছেন, বি কে আপনি হালকা এনার্জাইজ করছেন, তাহলে সেই রোটরটা কি হবে, একটু রোটেট করবে না? এভাবে করে আপনি স্টেয়ার কেস করে করে এ এর ভ্যালুটা কমাবেন, আর বি এর ভ্যালুটা আপনি বাড়াতে থাকবেন। এর ভ্যালু কমাইতে থাকবেন, বি এর ভ্যালু বাড়াতে থাকবেন, সেই হিসেবে আপনার রোটরটাও কি হবে, আস্তে 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 রোটেট করতে করতে এক সময় গিয়ে যখন বিটা ফুল কি হবে, এনার্জাইজ হয়ে যাবে, এটা ফুল ডি এনার্জাইজ হয়ে যাবে, তখন আপনার রোটরটা এই জায়গায় চলে যাবে। তাহলে আপনি এখন বলেন, আমি যদি বলি যে আমার এখানে মধ্যে টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 0 থেকে ডিগ্রি, আমি যদি এখানে 9 ডিগ্রি ক্রিয়েট করতে চাই, প্রত্যেকটা স্টেপের কারণে আমার এখানে স্টেপ অ্যাঙ্গেল যদি আমি 9 ডিগ্রি ক্রিয়েট করতে চাই, 9 পর্যন্ত আমার কয়টা সিঁড়ি থাকতে হবে 9 ডিগ্রি করতে গেলে? 10টা। তার মানে আপনি এখানে এ কে ফুল থেকে 0 পর্যন্ত আনার জন্য আপনার কয়টা স্টেপ ইউজ করতে হবে? 10টা স্টেপ ইউজ করতে হবে। তাহলে এইভাবে আপনি স্টেপিং করে করে আপনি আসলে কি করতে পারেন, আপনার স্টেপার মোটর অ্যাঙ্গেলটাকে কম্পিউট করতে পারেন। যেমন এখানে আপনাকে দেখানো হচ্ছে পুরা একবার ডি এনার্জাইজ থেকে এনার্জাইজ করার জন্য 4টা স্টেপ ইউজ করবেন, তাহলে আপনার অ্যাঙ্গেলটা কত হবে, 90/4। যদি আপনি 1/8 ইউজ করেন তাহলে আপনার হবে কি 90/8। আপনি যদি 1/16 করেন, তাহলে 0 থেকে আপনি হাই পর্যন্ত যাওয়ার জন্য 16টা ধাপ নেন, তার 16 স্টেপে আপনি মাইক্রো স্টেপ। তাহলে এইভাবে করে একটা ভ্যালুকে কমায় আর বাড়ায় বাড়ায় অ্যাকচুয়ালি এটা করা হয়। এবং আপনি বুঝতেই পারতেছেন, তার মানে এই যে আমাদের বিভিন্ন কয়েলগুলো আছে, এই কয়েলগুলোকে তাহলে আমরা ডিরেক্টলি 10 দিয়ে আমরা ল্যাবে দিচ্ছি, কিন্তু এখনকার টেকনোলজি ডিরেক্টলি 10 দেয় না, এটার মধ্যে ভ্যালুটা অনেকটা স্টেপ কেসে বাড়ানো কমানো। বুঝতে পারতেছেন, এটা ভ্যালুটা অনেকটা স্টেপ রিসেন্ট ইয়ার্সে বা অ্যাডভান্স লেভেলে ইউজ করা হয়, তবে আমরা ল্যাবে তো আসলে 10 দিয়ে জিনিসটা দেখি। ওকে, এবার আমরা আসি আমাদের ল্যাবে আমরা কিভাবে এই কাজটা করছি বা সেটআপটা কিভাবে, এবার আমরা আমাদের এক্সপেরিমেন্টের মধ্যে ডিসকাস করব। দেখেন, আমাদের ল্যাবে আমরা যে কনসেপ্টটা ইউজ করছি সেটা হচ্ছে ফুল স্টেপ, 1 নাম্বার। 2 নাম্বার, আমাদের এখানে আমরা কি ইউজ করছি, ইউনিপোলার স্টেপার মোটর। ওকে, এবং আমরা এখানে পার্মানেন্ট, মানে আমরা যা ডিসকাশন করছি সেগুলাই আসলে এখানে ইউজ করা হয়েছে। আচ্ছা, আমাকে একটু বল, ফুল স্টেপ বলতে বোঝানো হচ্ছে জানি, দুইটা করে কয়েল, তার মানে আমরা কি এখানে মধ্যে এন এ এন বি এন সি এবং এন ডি দেখি, কি হবে, দুইটা কয়েল মানে আমাদের কমন তো একটা, এটা যেহেতু ইউনিপোলার কমন একটা আছে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। আমি এখানে যদি 0 দিয়ে রাখি, তাহলে দেখেন যেটার মধ্যে আমি 1 দিব সেটাই কি এনার্জাইজ হবে। তাহলে এখন দুইটা করে মানে কি, আপনি দুইটার মধ্যে 1 থাকবে আর বাকি দুইটা কি থাকবে, 0 থাকবে। তাহলে এই দুইটার মধ্যে 1 থাকে, আবার বাকি দুইটার মধ্যে 0 থাকে, তাহলে বলেন তো আমার স্টেপার মোটরটা কোন ডিরেকশনে ঘুরবে, 45 ডিগ্রি। 45 ডিগ্রি। এবার যদি আপনি কি করেন, আপনি যদি 1 এর পজিশনটা চেঞ্জ করে দেন, এখানে দেন, বুঝতেছেন, তাহলে আমাদের কি হবে, তাহলে দেখেন কি হবে, এটা 1 এটা 1 আর এটা কি 0, আমার এখন রোটরের পজিশনটা কোন দিকে চলে যাবে, 90 ডিগ্রি রোটেট হয়ে যাবে। তাহলে আপনি এখন দুইটা 1 দিয়ে 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 আসলে এটাকে করবেন, এটাকে কন্ট্রোল করবেন। ক্লিয়ার? তাহলে দুইটাকে যে দিব, তাহলে এখানের মধ্যে আউটপুট যেটা আছে সেই আউটপুটের মধ্যে রোটেশনটা করতে হবে না, তার মানে 1 যেটা আছে সেই 1 এর মধ্যে একটা শিফটমেন্ট করতে হবে। ক্লিয়ার? তার মানে ব্যাপারটা আসলে কি রকম দেখেন, আমি যদি আউটপুট গুলো কিভাবে বলি, Q0 Q1 Q2 Q3, একটু খেয়াল করুন, 4টা আউটপুট আছে, তার মানে আমার আউটপুটটা 1 1 0 0 আছে। তার মানে আমি যদি এটাকে ভ্যালুটাকে চেঞ্জ করতে চাই, তাহলে আমার ভ্যালুটা কি করতে হবে, এরকম হইতে হবে, তারপরের বার এরকম হইতে হবে। তাহলে ব্যাপারটা আসলে কি রকম দেখেন,
মনে করেন আমি আপনাদের বোঝানোর জন্য, জাস্ট বোঝানোর জন্য বলছি, মনে করেন আমাদের Q0টা হচ্ছে এটা, এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, জাস্ট মনে করেন, হ্যাঁ এটা হচ্ছে Q3। তাহলে দেখেন যখন আমরা এটার মধ্যে মনে করেন 0 দিয়ে রাখছি, যখন আমি এই দোনোটার মধ্যে 1 দিব, তাহলে আমার স্টেপার মোটরটার পজিশনটা কোথায় থাকবে? এই অ্যাঙ্গেলে থাকবে। ক্লিয়ার? এরপর যখন আমি এটাকে 1 বন্ধ করে দিলাম, আমি কি করলাম, আমি এটাকে 1 করে দিলাম, তাহলে আমার স্টেপার মোটরের অ্যাঙ্গেল কই যাবে? এই জায়গায় যাবে। তখন K1 দেখেন তো Q1 আর Q2 আর, বুঝতেছেন? এরপর যদি আমি এটাকে সরি এটাকে 1 রেখে দেই, এটাকে 0 করে এটাকে 1 করে দিই, তাহলে Q2 Q3 যদি আমি 1 করে দিই, তাহলে আমার স্টেপার মোটরের অ্যাঙ্গেল কই যাবে? এই ডিরেকশন। ক্লিয়ার? এরপর যদি আমি কাকে অন করব, Q3 আর Q0 কে অন করি, তাহলে আমার স্টেপার মোটরের অ্যাঙ্গেল কই যাবে? এই জায়গায়। Q3 আর Q0 অন মানে এখানে 1 আর বাকি দুইটা 0। তাহলে দেখেন এইভাবে যদি আমি রোটেট করি, তাহলে আমার স্টেপার মোটরটা অ্যাকচুয়ালি কি হবে? স্টেপার মোটরটা আমার ক্লকওয়াইজ রোটেট করবে, মানে আমাদের যে কানেকশন আছে সেই হিসেবে। সবাই কি এটা বুঝতে পারছেন? তাহলে ফার্স্টে আমরা জি স্যার। ফার্স্ট স্টেপে Q0 Q1 কে অন করলাম, তারপর Q1 Q2, তারপর Q2 Q3, তারপর আবার Q0 Q3। এটা হলো আমার ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। এখন আমি যদি উল্টা দিকে রোটেশন করতে চাই, তার মানে ফার্স্টে এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তার মানে আমাদের তখন কি করতে হবে বলেন তো? এখানের মধ্যে 1 এর উল্টা কাজটা করতে হবে স্যার। তখন 1 এর ভ্যালুটা বাম সাইডে যেতে হবে। তাহলে এই যে আমি ডান সাইড বাম সাইড বলছি, তাহলে সহজভাবে দেখেন এখানের মধ্যে 1টা রাইট শিফট যদি করে আমাদের এখানে হিসেবে আমরা দেখতেছি, ফার্স্টে যদি এখানের মধ্যে এটার ভ্যালু এদিকে থাকে, একবার শিফট হওয়ার পর এটার ভ্যালু একবার শিফট হয়ে গেল, আবার হওয়ার পর ভ্যালুটা দেখেন 1 দুইটা আবার শিফট হয়ে গেল, তারপর আবার শিফট হওয়ার পর 1 গুলো আবার শিফট হয়ে গেল, তার মানে আমাদের এখানে 1 গুলা রাইট শিফট হয়ে গেছে। আর যদি আমি উল্টা দিকে রোটেট করতে চাই, তাহলে 1 গুলাকে আমার লেফট শিফট করতে হবে। তাহলে দেখেন আমি রাইট শিফট লেফট শিফট করে করে আমার স্টেপার মোটরের এনার্জাইজটাকে কন্ট্রোল করতে পারি। সেই জন্য আমাদের এক্সপেরিমেন্টের মধ্যে যেটা ইউজ করা হয়েছে, একটা শিফট রেজিস্টার ইউজ করা হয়েছে। 4 বিট শিফট রেজিস্টার দিয়ে কাজটা করা হয়েছে। তা আপনি বলতে পারেন স্যার 4 বিট শিফট রেজিস্টার ছাড়া কি করা যায় না? হ্যাঁ, মাইক্রো কন্ট্রোলার দিয়ে করা যায়, কিন্তু যেহেতু 4 বিট শিফট রেজিস্টার দিয়ে কাজটা করা যায়, সেজন্য আমাদের ল্যাবে কি করা হয়েছে, একটা 4 বিট শিফট রেজিস্টার দিয়ে এই কাজটা করা হয়েছে, যেখানে মধ্যে Q0 Q1 Q2 Q3 এগুলোর মধ্যে আমরা যে আউটপুট পাবো সেগুলোকে শিফটিং করব, এবং সেগুলোর মধ্যে কি শিফট হবে, আমাদের 1 গুলা শিফট হবে বা 0 গুলা শিফট হবে, এবং সেই 1 0 গুলা পরবর্তীতে আমরা কি করছি, আমরা পরবর্তীতে এগুলা আমাদের স্টেপার মোটরের বিভিন্ন কয়েলের সাথে কানেক্ট করেছি। ওকে, আচ্ছা, এখন কয়েলের সাথে যে কানেক্ট করছি, এভাবে আমরা বিভিন্ন কয়েলের সাথে এটাকে কানেক্ট করেছি। এখন আপনার মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে স্যার আপনি যে দেখাইলেন এখানে মতো সবই বুঝলাম যে আমরা Q0 Q1 Q2 Q3 কে আমরা কয়েলের সাথে কানেক্ট করব, এখানে একটা অদ্ভুত কানেকশন আছে, Q3 এর সাথে DSR একটা পিনের কানেকশন, আবার Q0 এর সাথে DSL একটা পিনের কানেকশন। এই কানেকশনটা কি? এখানে D দিয়ে কি বোঝানো হচ্ছে এটা তো বুঝতেছি, D ফর কি, আমার যেখানে ইনপুট দেব, আর কিউ ফর কি, কিউ ফর আউটপুট। আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স যারা পড়ছে আমরা সবাই জানি ডিজিটালে ডি দিয়ে ডেটা আর কিউ দিয়ে আউটপুট বোঝাচ্ছে ডান, এবং এটা যেটাকে শিফট রেজিস্টার, এটার মধ্যে একটা ক্লক পালস থাকবে, যখন যখন ক্লক পালস হবে তখন তখন আমার আউটপুটটা চেঞ্জ হবে। এজ গুলা কি, এজ গুলা হচ্ছে আমার কোন সময় রাইট শিফট হবে, কোন সময় লেফট শিফট হবে, কোন সাইডে প্যারালাল অপারেশন হবে, এই জিনিসগুলো হবে। আপনারা যারা করছিলেন, আপনারা ডিজিটাল করেছেন, তখন হয়তো দেখছেন যে বিভিন্ন মোড অফ অপারেশন আসলে একটা শিফট রেজিস্টার কাজ করতে পারে। তো এই হিসেবে আসলে S1 S2 S0 টা হচ্ছে আমার কোন মোডে কাজ করবে সেটা কন্ট্রোল করতেছে। আর পাওয়ার সাপ্লাই গ্রাউন্ড তো আমরা সবাই জানি, সেই হিসেবে এটা কানেক্ট করতে হবে। দেখেন পাওয়ার সাপ্লাই 16 ভোল্ট, 16 নাম্বার পিন, আর গ্রাউন্ড হচ্ছে 8 নাম্বার পিন। এই কিউ এখানের মধ্যে Q0 কিউ সবই বুঝলাম, কিন্তু DSR টা কি? DSR টা বোঝানোর জন্য আপনাদেরকে আমি আবার যেটা একটু দেখাই। দেখেন ডাটা শিফট রাইট আর লেফট না স্যার? সরি বুঝি নাই। মানে ডাটা শিফট রাইট ডেটা আর শিফট, হ্যাঁ ডেটা শিফট লেফট, ডেটা শিফট রাইট, কিন্তু এটার কাজটা কি সেটা বোঝাচ্ছি। দেখেন দেখেন আপনি যখন 0011 এ আসেন, এখন দেখেন আপনি যদি আরেকবার রাইট শিফট করেন, আপনার এই Q3 ডেটাটা কই যাবে? বাইরে বের হয়ে যাবে না? এই 1 নাম্বার ডেটাটা কি হবে? এখানে চলে যাবে। এই 0 নাম্বার ডেটা কি এখানে যাবে? এই 0টা কোথায় যাবে? এখানে যাবে। এখানের মধ্যে কি ডেটা আসবে? যদি আমাদের এখানের মধ্যে নরমালি চিন্তা করি, এখানের মধ্যে আসলে কি আসবে? 0 আসবে না? কিন্তু আমরা আসলে কি চাচ্ছি, এই যে Q3 ডেটাটা আছে এটাকে আবার কোথায় কানেক্ট করতে চাচ্ছি? Q0 তে পাঠাইতে চাই না, কারণ আমরা চাই Q3 ডেটা হারায় না যায়, এটা আবার Q0 তে চলে আসে।
এই যে কানেকশনটা দরকার Q3 থেকে আবার ডিরেক্টলি Q0 তে যখন ডেটাটা আসে, সেই কানেকশনটার জন্যই আমাদের এই আইসিটার মধ্যে একটা পিন আছে। এইবার দেখেন আমি এটা আইসিটার ইন্টারনাল স্ট্রাকচারে দিচ্ছি। আইসিটার মধ্যে আমরা যেটা Q0 Q0 বলছি, এগুলো হচ্ছে এখানে QA দিয়ে QD দিয়ে রাখানো হয়েছে। তার মানে দেখেন এটা হচ্ছে আমার Q0 টা মনে করেন কথার কথা, আর এটা হচ্ছে আমার Q3 টা মনে করেন কথার কথা। তাহলে যখন আমি রাইট শিফট করছি, রাইট শিফট করতে করতে কিউডি ডেটাটাকে হারা যাবে, বাইরে চলে যাবে। সেটা যেন বাইরে না যায় সেজন্য আমরা এখান থেকে ডেটাটাকে নিয়ে কি করতেছি দেখেন, ডিএসআর বা শিফট রেজিস্টার, মানে আমাদের ডেটা শিফট রাইট যেটা আছে সেটার মধ্যে কানেক্ট করে। তাহলে দেখেন শিফট রাইট সিরিয়াল ইনপুট, এটা আবার কোথায় কানেক্টেড দেখেন তো, আমাদের কিউ এর সাথে কানেক্টেড। তার মানে যখন আমি ডেটাটাকে রাইট শিফট করতেছি, কিউডি যে ডেটাটা আছে সেটা বাইরে বের না হয়ে সেটা আমাদের ডিএসআর এর মাধ্যমে কোথায় চলে আসবে, আমার কিউ এ তে চলে আসবে। সেম ভাবে আমি যখন লেফট শিফট করতেছি, মনে করেন আমি লেফট শিফট করতেছি, এই ডেটাটা যেন হারায় না যায় সেজন্য এই ডেটাটার কানেকশনটাকে আমরা কোথায় দিয়ে দিব, আমাদের সর্বডানের বিটের সাথে কানেক্ট করব। তাহলে দেখেন আমরা কিউ এটাকে কানেক্ট করে দিব কার সাথে বলেন তো, লেফট শিফটের সময় যেটা হচ্ছে সেটা যেন বাইরে চলে যায়, সবচেয়ে লেফট বিটটা যেন বাইরে না যায়, সেজন্য আমরা কানেকশন দিব কার সাথে, ডিএসএল। দেখেন শিফট লেফট সিরিয়াল ইনপুট, এটা কানেক্টেড কার সাথে দেখছেন, ইন্টারনালি কানেক্টেড। তার মানে এখানে যে ডেটাটা আছে সেটা কোথায় চলে আসবে, কিউডি দিয়ে ভিতরে ঢুকে যাবে। তাহলে আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন, এটা হচ্ছে কিউ এ, এটা হচ্ছে কিউডি। তার মানে আপনি যখন রাইট শিফট করতেছেন, রাইট মোস্ট বিটে ডেটাটা যেন হারায় না যায় সেটাকে আপনি কানেক্ট করে দিতে পারেন কার সাথে, এই যে শিফট রাইট বা ডিএসআর এর সাথে। ডিএসআরটা ইন্টারনালি কানেক্টেড আমার কিউ এর সাথে। এইভাবে আমাদের লেফট যখন করব তখন লেফট মোস্ট বিটটা যেন হারায় না যায় সেটাকে আমরা কানেক্ট করে দিতে পারি কার সাথে, ডিএসএল এর সাথে। ডিএসএল আমার ইন্টারনালি কানেক্টেড কার সাথে, কিউডির সাথে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? তার মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আপনি যদি এখানে মধ্যে 1100 রাখেন, আপনি যদি কোনো কানেকশন না দেন, তাহলে কি হবে, এই যে আমার বাম পাশের দিকটা আছে লেফট শিফট করার সময়, এই বাম পাশের দিকটা হারায় গিয়ে এখানে সবসময় 00 এসে যাবে। এটা ইন্টারনাল স্ট্রাকচার। কিন্তু আমরা যদি চাই যে আমাদের লেফট শিফটের সময় বাম পাশের দিকটা হারায় না যাক, বা রাইট শিফটের সময় ডান পাশের দিকটা হারায় না যাক, তাহলে সেই অনুযায়ী আমাকে কি করতে হবে, ডিএসআর আর ডিএস এর মধ্যে কানেকশনটা দিতে হবে। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এই যে আমরা কিউএ আর কিউডি টা আছে, এটাকে যদি আপনি কানেক্ট না করেন, মনে করেন কেউ একজন কিউএ টাকে ডিএসএল এ কানেক্ট করলো, তাহলে তখন কি হবে, সে যখন লেফট শিফট করতে থাকবে তার লেফট মোস্ট বিটের ডেটাটা যেহেতু ডিএসএল এর মাধ্যমে কিউডি তে আসতেছে না, কিউডির ভ্যালুটা আর এখানের ভ্যালুটা হবে না, এখানের ভ্যালুটা কিউডি তে যাবে, এখানে ডিরেক্টলি 0 দেখবে। বুঝতে পারছেন? কেউ সেম ভাবে কেউ যদি কিউডি টাকে বা রাইট মোস্ট বিটটাকে ডিএসআর এ কানেক্ট না করে, তাহলে রাইটের বিটটা এভাবে হারা যেতে পারে। দিস ইজ দ্য প্রবলেম। সেই জন্যই আমাদের এখানের মধ্যে আমরা কি করতেছি, আমাদের ডিএসআরটাকে আমরা কানেক্ট করে দিচ্ছি কার সাথে, কিউ3 এর সাথে। এবং কারণ আমরা রাইট মোস্ট বিটের ডেটাটা হারাইতে চাইছি না, সেই জন্য রাইট মোস্ট বিটটাকে কিউ3 টাকে আমরা কানেক্ট করে দিচ্ছি ডিএসআর এর সাথে। আর লেফট মোস্ট বিট যেটা আছে কিউ0, সেটাকে কানেক্ট করে দিচ্ছি আমরা কাদের সাথে, আমাদের ডিএসএল এর সাথে। কেন ডিএসএল? আপনি বলতে পারেন স্যার লেফট মোস্ট বিটকে কেন ডিএসএল এ কানেক্ট করলাম? কারণ আমরা এই মাত্র ইন্টারনাল স্ট্রাকচার দেখে আসছি, আমাদের ডিএসএলটা বেসিক্যালি কানেক্টেড কোথায়, কানেক্টেড আমাদের রাইট মোস্ট বিটের সাথে ইন্টারনালি কানেক্টেড থাকে। আর ডিএসআরটা আমাদের কোনটার সাথে কানেক্টেড থাকে, লেফট মোস্ট বিটের সাথে ইন্টারনালি কানেক্টেড থাকে। বুঝতে পারছেন সবাই? পারছেন? হ্যাঁ, কিছু বলে না। আচ্ছা, কেউ কি আছেন যে বুঝেন নাই ডিএসআর ডিএসএল এর ব্যাপারটা? এটা কিন্তু ভাইবার একদম কমন কোশ্চেন। আচ্ছা, না এটা আমার দেখার দরকার নেই, আমার জাস্ট এই ডিএসআর আর ডিএসএলটা কেন আমরা এভাবে কানেক্ট করতেছি সেটা বুঝলেই হবে। এটা কিছু নাই। না না না, এগুলো বুঝতে হবে না, এগুলো আমরা তখন ডিজাইন করি, এটা আমরা ডিজাইন করছিলাম ডিজিটাল ইলেকট্রনিক্স কোর্সে। এটার একটা সিম্পলিফাইড ভার্সন আপনাদের ইউজ করা হয়েছিল মাল্টিপ্লেক্সার দিয়ে। আপনাদের যদি মনে থাকে সেখানে একটা বেসিক এসআর ফ্লিপ ফ্লপ দিয়ে দিয়ে কিভাবে, মানে বা জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে কিভাবে করা যায়, বা টি ফ্লিপ ফ্লপ দিয়ে ওখানে দেখানো হয়েছে। আসলে তো আমরা মনে আছে, যাদের তারা মনে আছে, শিফট রেজিস্টারের জন্য অলওয়েজ ডি ফ্লিপ ফ্লপ ইউজ করতে হয়। হ্যাঁ, ওখানে ডি ফ্লিপ ফ্লপ দিয়ে কিভাবে করতে হয় আমরা একটা ডিজাইন করতাম। তো ওগুলা এখন আসলে লাগবে না। হ্যাঁ, ওটা 3103 কোর্সে কাজ। ওকে, বেসিক জানলে হবে কেন ডিএসআর আর ডিএসএলটাকে আপনি ডিএসআরটাকে কেন রাইট মোস্ট বিটের সাথে কানেক্ট করেন আর ডিএসএলটাকে কেন লেফট মোস্ট বিটের সাথে কানেক্ট করেন, কেন করেন, ওয়াই। এটার জন্য আপনাকে ইন্টারনাল স্ট্রাকচারটা লাগবে। কারণ আপনাকে না হলে আপনি বলতে পারেন স্যার
আরেকটা আইসিতে তো এটা কাজ করতেছে না। হ্যাঁ, ডিফারেন্ট আইসিতে যদি ডিএসআর ডিএসএল ডিফারেন্ট ভাবে কানেক্ট করে রাখে কেউ, তাহলে আমাকে ইন্টারনাল স্ট্রাকচার দেখে বুঝতে হবে যে আমাকে রাইট মোড বিটটাকে কার সাথে কানেক্ট করতে হবে। সেখানে মনে করেন ডিএসআর বলে কিছু নেই, সেখানে আছে আর এবং এটাকে বলছে এল। তো আমরা আর এল দিয়ে কিভাবে বুঝবো? আমরা তখন ডেটা শিটে গিয়ে বুঝতে হবে আর দিয়ে কি বোঝাচ্ছে, এল দিয়ে কি বোঝাচ্ছে। আচ্ছা, এবার দেখো, এখন আপনার কথা হইতে পারে আমাদের যে আউটপুট গুলো আছে সেগুলোকে যদি আমরা ডিরেক্টলি কয়েলের মধ্যে দিয়ে দিই তাহলে তো আমার কয়েলটা এনার্জাইজ হয়ে যাবে। ব্যাপারটা একটু খেয়াল করেন, একটু বোঝার চেষ্টা করেন। আমরা এতক্ষণ তো বলছি যে আমি 1 দিয়ে এনার্জাইজ করি, কিন্তু এটা বোথ ওয়ে হইতে পারে। আমরা কমনটা যদি 5 ভোল্ট কানেক্ট করে রাখি তাহলে দেখেন আমি এখানে 0 দেই, তাহলে কি কয়েলটা এনার্জাইজ হবে 5 আর 0 মিলে। যদি আমি এটার মধ্যে 0 দেই তাহলে এই কয়েলটা এনার্জাইজ হবে 5 আর 0 মিলে। এখানে যদি 5 দেওয়া থাকে, এখানে যদি 0 দেই তাহলে এটা এনার্জাইজ হবে। তার মানে কমনে যদি 5 দেওয়া থাকে তাহলে আমার কয়েলে 0 দিলে এনার্জাইজ হবে, আর কমনে যদি 0 দেওয়া থাকে তাহলে আমাদের কয়েলে 5 দিলে এনার্জাইজ হবে। তাহলে আমাদের কমনে কি কানেকশন দিচ্ছে এটার উপর বেস করে আমরা কয়েলটাকে এনার্জাইজ করতে পারি। কিন্তু কথা হচ্ছে, খেয়াল করেন একটু, আমরা এখানে যে Q0 Q1 Q2 Q3 দিলাম, এগুলা দিয়ে যদি ডিরেক্টলি কয়েলকে দিতাম এটা কিন্তু কখনোই এনার্জাইজ হতো। কেন এনার্জাইজ হতো না? এই যে আমাদের এই আইসিটা আছে, এটার আউটপুট কারেন্টটা কিন্তু খুব কম। তাহলে আউটপুট কারেন্ট কম হলে আপনি দেখেন, আপনি যদি এটাকে কয়েলের মধ্যে দিয়ে এটার মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতে চান, সেই সাফিসিয়েন্ট কারেন্টটা বেসিক্যালি এটার মধ্যে আসতো না, এবং সেই জন্য এটা কখনোই কয়েলটা এনার্জাইজ হইতো না। তো সাফিসিয়েন্টলি এনার্জাইজ করার জন্য আমার কি দরকার? আমার কি অবশ্যই কোন একটা এক্সটার্নাল সুইচ বা এমন কিছু দরকার যেটা এই কয়েলটাকে এনার্জাইজ করতে পারবে, এবং সেটার জন্য আমরা কমনলি যেটা ইউজ করি সেটা হচ্ছে মসফেট। আমরা জানি মসফেট হচ্ছে একটা সুইচ। তাহলে আমরা এই কয়েলগুলো দিয়ে মসফেটটাকে টার্ন অন অফ করব, এবং মসফেট টার্ন অফ হইলে সেই হিসেবে আমাদের কি হবে, কয়েলটা এনার্জাইজ হবে। তার মানে ভায়া মসফেট বা ভায়া সুইচিং ডিভাইস আমরা আসলে কি করতে পারি, এটাকে কন্ট্রোল করতে পারি। তার মানে আমরা ডিরেক্টলি যদি 1 দিতাম কয়েলটা এনার্জাইজ হইতো। হ্যাঁ, কারণ এটার মধ্যে আউটপুটে খুব লো কারেন্ট লিমিট থাকে এই আইসিটা। সেই জন্য আমরা এই আউটপুটটাকে একটা সুইচের মধ্যে দিয়ে সুইচ অন অফ করে এটাকে কন্ট্রোল করতে পারি। ওকে, তো এটা দিয়ে কমনলি এই কাজটা করা হয় মসফেট দিয়ে। কিন্তু আপনাদের ল্যাবের যে সার্কিটটা আছে ওখানে দেখবেন আপনারা মসফেট ইউজ করা হয় না, ল্যাবে ইউজ করা হয়েছে ডিফারেন্ট একটা ডিভাইস যেটার নাম হচ্ছে ULN 2003। কেন? মসফেট দিলেও কিন্তু হয়। আমাদের যখন এটা মসফেট দিয়ে ওয়ান্স আপন এ টাইম করা হতো 6-7 বছর আগে, তখন দেখা যেত বিভিন্ন মসফেট, এখানে যে মসফেটটা ইউজ করা হতো আপনাদের জানা উচিত, IRF সিরিজের একটা 540 একটা মসফেট ইউজ করা হতো। তো দেখা যেত কোন একটা মসফেট যদি নষ্ট থাকে, সেটা কোনটা নষ্ট এটা ফাইন্ড আউট করাটা খুব টাফ ছিল, কোনটা নষ্ট। এবং এটার জন্য দেখা যায় অনেক সময় এক্সপেরিমেন্ট মিলতো না, অনেক ঝামেলা হতো, এবং মসফেট তখন আলাদাভাবে টেস্ট করতে হতো, অনেক ঝামেলা, এবং 4টা মসফেট ইউজ করতে হতো। তো পরবর্তীতে এই ঝামেলাটা, মসফেটের এই ঝামেলাটা বাদ দেওয়ার জন্য যেটা ইউজ করা হয়, একটা ULN 2003 আইসি ইউজ করা হয়, যেটা আসলে একটা মোটর ড্রাইভার। তার মানে এটাও আসলে একটা সুইচের মতো কাজ করতেছে। এবং আপনি যে ইনপুট দিবেন, মনে করেন এখানে 1, এখানে 1, এখানে 0, এখানে 0 দিলেন, এটার আউটপুটটা এটার ইনভার্টার, এখানে ইন্টারনাল ইনভার্টারের মতো কাজ করে, এবং এখানে 1 দিলে এখানে আউটপুটে কি যাবে, 0। এখানে 1 দিলে আউটপুটটা কি যাবে, 0। এখানে 0 দিলে আউটপুট কি হবে, 1। এখানে দিলে 1। এখানে যে ফেজটা কানেক্টেড আছে, এখানে A C B এগুলো চিন্তা করার দরকার নেই, এই ফেজটা আমরা কানেক্ট করি আমাদের ল্যাবে যে স্টেপার মোটর আছে সেখানে আমরা যে রোটেশন হিসেবে আমরা কানেকশনটা দিই, যেটা আমরা এর আগের সেটআপে দেখলাম এই হিসেবে A B, এখানে না A B C B, ওইভাবে আমরা আসলে কানেকশনটা দিই। ওকে, আচ্ছা, তো এখানের মধ্যে এই মোটর ড্রাইভারটা বেসিক্যালি কিরকম দেখেন, এটা গ্রাউন্ড আছে, এবং এটাকে বললাম না সুইচ হিসেবে কাজ করবো, বাইরে থেকে এক্সটার্নাল সাপ্লাই দিব। তো সেই এক্সটার্নাল সাপ্লাই দেওয়ার জন্য দেখেন এখানে কমন নাম্বার পিনে আপনি সাপ্লাই ভোল্টেজ দিতে পারেন, যে সাপ্লাই ভোল্টেজটার ভ্যালু আপনি বেশি ভোল্টেজ, মনে করেন 20 ভোল্ট পর্যন্ত হাইস্ট দিতে পারেন। তাহলে দেখেন আপনি কত বেশি ভোল্টেজ দিলে মোটরটা রান করার তো কোনো ঝামেলা নেই, বুঝতে পারছেন? সেই জন্য আপনি এখানে মসফেটের বদলে আমরা ULN 2003 ইউজ করি, বাট ULN 2003 টা ইউজ করতে হয় মসফেটের একাধিক মসফেট ইউজ করতে হয়, এবং মসফেটের কোনটা নষ্ট হলে বোঝা যায় না, এই জন্য সেই জন্য আমরা ULN 2003 ইউজ করতেছি। এবং ULN 2003 ব্যাপারটা হচ্ছে এখানে ভিতরে জিনিসটা আসলে একটা ইনভার্টারের মতো কাজ করে, দ্যাটস ইট, এটা জানলেই হবে। তার মানে আমি এখানে 1 দিলে আউটপুটে 0 হবে, এটা জানলেই হবে। তাহলে আমরা মসফেটের জায়গায় যে সুইচ হিসেবে কি ইউজ করতেছি, আমরা ULN 2003 ইউজ করতেছি। তো আমি আপনাদের এখানে এখন প্রোটিয়াস একটা সিমুলেশন করে রাখছি, বোঝানোর জন্য দেখাবো এটা। তো সেটা আমি দেখাবো, সেখানে কোনো ULN লাগে না, এখানে ডিরেক্টলি আমরা এই আউটপুটটাকে দিলে মসফেট রান করে। যেহেতু এটা প্র্যাকটিক্যাল না, প্র্যাকটিক্যাল কেসে আসলে এই আউটপুট দিয়ে স্টেপার মোটর রান করতো না, তখন আমাকে। আর এখানে আমার এই যে শিফট রেজিস্টারটা কখন রাইট শিফট হবে কখন লেফট শিফট হবে সেটার জন্য আপনাদের ল্যাব ম্যানুয়ালে দেখবেন এখানে মধ্যে একটা চার্ট দেওয়া আছে,
এই 74194 যে আমরা 4B শিফট রেজিস্টার ইউজ করছি সেটা একটা চার্ট দেওয়া আছে। সেই চার্টটাতেই দেখেন দেওয়া আছে S0 যদি লো, S1 ও যদি লো হয় আমার আউটপুটে কোনো চেঞ্জ হবে না। যদি S0 লো, S1 1 হয় তাহলে আমার এটা কি হবে, লেফট শিফট হবে। ওকে, যদি S1 1 S0 সরি S1 0 S1 0 S0 1 হয় তাহলে আমার কি হবে, রাইট শিফট হবে। আর যদি দুটোটাই 1 হয় তাহলে কি হবে, এ প্যারালাল লোড। প্যারালাল লোড মানে কি, যেটা ইনপুট আছে সেটাই আমার আউটপুট যাবে। তো এই হিসেবে আমরা এটাকে কানেকশন দিব। তো আমি আপনাদেরকে সিমুলেশন করে রাখছি, সেটা একটু দেখি। সবাই কি প্রোটিয়াস সিমুলেশনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে? আচ্ছা, তাহলে আমার ল্যাবে যেভাবে কানেকশন আছে সেইভাবে আমি এটা কানেক্ট করে রাখছি। আমি সিমুলেশনটা একটু অন করি, তাহলে দেখেন আমাদের এখানে D0 আর D1 নাম্বার ডেটায় আমি 1 দিয়ে রাখছি। তাহলে যেহেতু ফুল স্টেপ একই সাথে আমি দুটাকে এনার্জাইজ করব, এই জন্যই 1 দিয়ে রাখছি। তাহলে বল আমার এখানে যে ইনপুট আছে সেই Q0 Q1 এ আউটপুট পাওয়ার কথা না, কিন্তু আউটপুট তো যাইতেছে না। কেন যাইতেছে না? যেটা ইনপুট সেটাই যদি আমি আউটপুটে পাইতে চাই আমায় কোন অপারেশনটা করতে হবে, তাহলে আমার প্যারালাল লোড অপারেশন করতে গেলে আমাকে দুটোটাই 1 করতে হবে। দুটোটাই 1 করলে যেটা ইনপুট সেটাই ইনপুটে চলে যাবে, আউটপুটে চলে যাবে। এবার আমি রাইট শিফট করবো না লেফট শিফট করবো সেটা আমার উপর। আমি যদি রাইট শিফট করতে চাই তাহলে S0 কে আমরা কি রাখবো, 1, আর S1 কে কি রাখবো, 0। তাহলে দেখেন S1 কে আমি 0 করে দিলাম, তাহলে দেখেন এখানে মধ্যে রাইট শিফট হইতেছে, এবং রাইট শিফট হওয়ার সাথে সাথে আমার ক্লকের মধ্যে, আমার স্টেপর মোটরের মধ্যে কি চেঞ্জ হচ্ছে। তো আমরা যেভাবে কানেকশন দিব সেভাবে আমার স্টেপর মোটরটা রোটেট করবে। এখন আপনি বলতে পারেন স্যার এখানে যে প্রত্যেকবার রোটেট করতেছে এটার স্পিডটা কিসের উপর ডিপেন্ড করতেছে? একটু ভালো করে বুঝেন তো, দেখেন তো বোঝা যায় নাকি? যখন ক্লক পালস আসতেছে তখনই এক ঘর করে করে এটা মুভ হইতেছে না? তাহলে আমার যে ক্লকের ফ্রিকোয়েন্সিটা আছে সেটা যদি আমি আরো বাড়ায় দেই তাহলে এটার স্পিড কি, এই ডেটা শিফটের স্পিড বেড়ে যাবে, এবং ক্লক স্পিডটার কারণে আমার রোটরের স্পিডটাও কি হবে, বাড়বে। আপনি কি সিমুলেশনটা দেখতেছেন না? আমি কিন্তু শেয়ার দিয়ে রাখছি, এখনো কি দেখা যায় না? এখন কি দেখতেছেন আপনার স্ক্রিনে? স্যার একটা আচ্ছা আমি আবার দিচ্ছি, এটা আবার বলেন, কিন্তু এতক্ষণ সিমুলেশনটাই দিয়ে রাখছিলাম, আবার দিচ্ছি। এবার দেখা যায়? এবার এবার দেখা যায়? আচ্ছা ঠিক আছে। আমার এখানে অবশ্যই দেখাচ্ছিল যে সিমুলেশনটাই রান যাচ্ছিল, সরি। তাহলে আমি আবার ফার্স্ট থেকে দেখাই। তাহলে আমি আবার এটাকে দুইটাকে দেখেন 1 1 দিলাম, 1 1 দিলে আমার ইনপুটটাই আউটপুটে চলে গেল। এতটুকু তো বুঝছেন। এবার আমার রাইট শিফট করার জন্য কি করতে হবে, S0 কে 1, S1 কে লো। তাহলে দেখেন S0 কে আমি 1 রাখলাম, S1 কে লো করে দিলাম। তাহলে দেখেন আমার ডেটাটা রাইট শিফট হওয়া শুরু করছে, এবং স্টেপার মোটর দেখেন সেই হিসেবে রোটেট করতেছে, ডেটাটা রাইট শিফট হচ্ছে। এখন ডেটাটা কতটুকু ফ্রিকোয়েন্সিতে রাইট শিফট হচ্ছে সেটা আসলে কিসের উপর ডিপেন্ড করতেছে, ক্লকের উপর। দেখেন ক্লক যখন 1 হইতেছে তখন আমার ডেটাটা মডিফাই হইতেছে এবং এক ঘর রাইট শিফট হইতেছে। তাহলে আমরা যদি ক্লকের ফ্রিকোয়েন্সিটা বাড়াই দেই, আমি এখানে 1 হার্টজ দেওয়ার, তো সেটা যদি আমরা একটু ভিতরে ঢুকে আমরা 1 হার্টজ কে যদি কথার কথা 10 হার্টজ করে দিই, আমি জানি না এটা আসলে রেসপন্সটা 10 হার্টজে কাজ করবে নাকি। তো আমরা একটু 10 হার্টজ করে দিলাম, দেখেন 10 হার্টজ করে দেওয়ার সাথে সাথে দেখছেন স্টিমার মোটরটা কি হয়েছে, অনেক তাড়াতাড়ি ঘুরতেছে। বুঝতে পারছেন? তার মানে আমাদের স্পিডটাকে আমরা ইজিলি কন্ট্রোল করতে পারি কিসের মাধ্যমে, আমাদের ক্লকের স্পিডের মাধ্যমে। এখন আপনি বলতে পারেন স্যার আপনি তো আপনার এখানে কানেক্ট করছেন সেই হিসেবে রোটেট করতেছে, আমরা আমাদের সময় কিভাবে করবো? আমরা যে স্টেপারটা করবো সেটার মধ্যে যেভাবে ফেজ দেওয়া আছে সেই হিসেবে আমরা আমাদের স্টেপার মোটরটা কানেক্ট করবো, যেটা আমাদের ল্যাবে ইউজ করা হয় সেটার ফেজটা তো দেওয়াই আছে, আপনারা দেখছেন A B C B। হ্যাঁ, ওই হিসেবে আমরা স্টেপার মোটরকে আমরা যদি কানেকশনটা দেই তাহলে হয়ে যাবে আমাদের ডেটা পেনিশন। এখন আরেকটা জিনিস দেখেন, লেফট শিফট, এইটা একটা ভেরি গুড, একটা কোশ্চেন যেটা আমরা ডিসকাস করতাম কিছুক্ষণ আগে। এই যে ম্যাগনেটটা আছে এইটার মধ্যে আপনি তাহলে বুঝলেন যে আপনার ওয়েভ ড্রাইভে আপনার অলওয়েজ 90 ডিগ্রি হবে এবং হাফ স্টেপে 45 হবে। কিন্তু কারো যদি ইচ্ছা হয় যে না আমি এটাকে আরো কমাবো, দেখেন আপনার কাছে যদি পার্মানেন্ট ম্যাগনেট একটাই থাকে তাহলে আপনি কিন্তু, পার্মানেন্ট ম্যাগনেট যদি আপনার একটাই থাকে আপনি চাইলেও কিন্তু যতই আপনি ড্রাইভের মধ্যে হাফ স্টেপ আর ফুল স্টেপ দিয়েও কিন্তু আপনি হাফ স্টেপে হাইয়েস্ট 45 করবেন আর ফুল স্টেপে হাইয়েস্ট 90 পাবেন। কিন্তু এটাকেও আপনি চাইলে আরো কম রাখতে পারেন যদি আপনার এটা হয়
পার্মানেন্ট ম্যাগনেট নয়, ভেরিয়েবল ইলেকট্রন এটা কম রাখতে পারবেন, কারণ ওখানে তখন প্রত্যেকটা টিপের উপর বেস করে কাজ করে। আর পার্মানেন্ট ম্যাগনেটের ক্ষেত্রে যদি ম্যাগনেটের সংখ্যা একাধিক হয়, ম্যাগনেট বেড়ে যায়, তাহলেও কি হবে, আমার স্টেপ অ্যাঙ্গেল কমে যাবে, মানে আমরা আরো কম কম স্টেপ অ্যাঙ্গেল পাবো। স্টেপ অ্যাঙ্গেল কমটাকে বলা হয় রেজোলিউশন হাই। কত ছোট ছোট আপনি স্টেপ অ্যাঙ্গেল পাইতেছেন সেটাকে বলা হয় রেজোলিউশন। তো যদি আপনার ম্যাগনেটের সংখ্যাও বাড়ায় দেন তাহলেও কিন্তু আপনি স্টেপ সাইজটা ছোট করতে পারেন। তো এটা আসলে ডিপেন্ড করে আমার পার্মানেন্ট ম্যাগনেটের ভিতর কয়টা স্টেপ, মানে কয়টা ম্যাগনেট ইউজ করে সেটা দেখে ওখানে লিখে দেওয়া হয় যে আপনি রেজোলিউশন কত অ্যাঙ্গেল পাবেন, ওইটা করেসপন্ডিং স্টেপার মোটরে লেখা। আমি তো বোঝানোর জন্য একটা ম্যাগনেট দিয়ে বলছি, তো বেসিক্যালি এখানে মাল্টিপল ম্যাগনেট থাকতে পারে, বুঝতে পারছেন? তো এই যে আমাদের সিমুলেশনটা আছে, এখন আমি দেখেন তো কোন দিকে শিফট হইতেছে, দেখতেছেন লেফট শিফট হইতেছে। এবং এই যে লেফট শিফট হয়ে ডেটাটা আবার দেখেন এখানে কিউ3 তে আসতেছে কিভাবে, কারণ আমরা এই যে আমাদের যখন শিফট হচ্ছে সেটার করেসপন্ডিং আমি এখানে কানেকশনটা অ্যাকচুয়ালি দিয়ে রাখছি, এই জন্য এটা হচ্ছে। বুঝতে পারছেন সবাই? তো আমরা যদি কানেকশনটা না দিতাম তাহলে কিন্তু এটা হতো না। তাহলে দেখেন মোটামুটি আপনি বলবেন স্যার Q0 Q1 কোনটাকে কিভাবে কানেক্ট করব, আমাদের স্টেপার মোটরে যেভাবে পিন গুলো আছে বা ফেজ গুলো আছে সেই হিসেবে আমরা আসলে কানেকশনটা দেব। যেমন আমাদের এখানে মধ্যে বুঝতেছেন, আমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে না, আমাদের ল্যাব ম্যানুয়ালে দেখেন, ল্যাব ম্যানুয়ালে দিয়ে দেওয়া হয়েছে এটা QA Q0 QC QB, আমরা সেই হিসেবে এখানে কানেকশনটা দেব। দেখেন n এর সাথে কানেক্ট করে দেব Q0 কে, n এর সাথে কানেক্ট করে দেব Q1 কে, বুঝতেছেন? এভাবে আমরা কানেকশন দিলে আমরা সেই হিসেবে রোটেশন দেব। ওকে স্যার ওই যে ট্রুথ টেবিলটা একটু বের করবেন স্যার। স্যার এইটা অনেকটা এক্স নর গেটের মতো না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আপনি XNOR বলতেছেন, অ্যাকচুয়ালি এটা তো ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট। তো এটা আপনি যেভাবে ডিজাইন করবেন সেভাবেই কাজ হচ্ছে। হ্যাঁ, তো এটা তো মোড অফ অপারেশন, হ্যাঁ মোড অফ অপারেশনটা এখন এটা একটা ভালো কথা। আপনি বলতে পারেন স্যার মোড অফ অপারেশনটা কিভাবে ডিজাইন করতে পারি, হ্যাঁ এটা যদি একটা XNOR এর মতো হয় তাহলে এটা XNOR এর মতো করে আপনি করতে পারেন, XNOR দিয়ে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন। ঠিক আছে, তাহলে XNOR এর থেকে একটু মডিফিকেশন আছে, কারণ এখানে একটু ডোন্ট কেয়ার ফাংশন থাকে। তো আমরা ওই ডিজিটাল ইলেকট্রিক্স ওই পার্টটা ডিসকাস না করি, এখানে যদি ডোন্ট কেয়ার থাকে তো এটা আরেকটু মডিফাই করে। তিনটা ক্লক পালস আছে না, ক্লক পালস আছে, ক্লক পালস যদি না থাকে তখন তো অলওয়েজ হোল্ড অপারেশন থাকে, মনে আছে? এটা আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স সময় ডিসকাস করতে হবে। তো সেই জন্য এটা কিভাবে ডিজাইন করে ওই জায়গাটায় আমরা এখন গেলাম না, ওইটা আগে যাইতে হলে আপনাকে এই জায়গাটা দেখতে হবে, এই যে কিভাবে করছে। ঠিক আছে, দেখেন ইউজ করছে নরগেট, ওকে নরগেটটি ইমপ্লিমেন্ট করছে। তো ওইটা তখন দেখতে হবে, আমরা ওই কমপ্লিকেশনের মধ্যে গেলাম না, ওগুলা ডিজিটাল ইলেকট্রনিক্স আমরা দেখেন। ওকে আচ্ছা, এবার লাস্ট একটা জিনিস বলে দিই, এটা দিয়ে আমাদের শেষ। সেটা হচ্ছে আপনি যখন একটা স্টেপার মোটর দিবেন, এটা একটা কমন সমস্যা, সেই স্টেপার মোটরে তো সাধারণত এভাবে লিখে দেওয়া হয় এটা A ফেজ, এটা B ফেজ, এটা C ফেজ, এটা D ফেজ। হ্যাঁ আচ্ছা, আমাকে কেউ একটু বলতে পারেন একটা স্টেপার মোটরে আমরা যদি এতক্ষণ যা বললাম আর হ্যাঁ যা বুঝলাম, হ্যাঁ স্টেপার মোটরে ইউনিপোলার যে দেখলাম, ইউনিপোলারে কয়টা তার থাকবে? আবার দেখে বল, চিন্তা করে বলেন তো কয়টা তার থাকবে? চারটা হচ্ছে কয়েলের জন্য। আর কমনের জন্য কয়টা? দুইটা থাকতে পারে অথবা একটাও থাকতে পারে। দুইটা কেন? দুইটা কমনের জন্য দুইটা, অথবা একটা কেন? দুইটা কমনকে যদি ইন্টারনালি শর্ট করা থাকে তখন একটা। তার মানে টোটাল আমার তিন থাকতে পারে কয়টা? পাঁচটা অথবা ছয়টা। হচ্ছে আমার একটা কি, একটা নর্মাল ইউনিপোলারের ক্ষেত্রে থাকে। আর বাইপোলারের ক্ষেত্রে আমার তার থাকবে কয়টা? আটটা। তো বাইপোলারের ক্ষেত্রে ঝামেলা নাই কোনটা আমার কি, কিন্তু এখন একটা ঝামেলা হইলো, আপনি বলতে পারেন স্যার আমরা যখন কয়েল করি আমরা তো দেখছি দুইটা কয়েল মাঝখানে কানেক্টেড থাকে, তো কোনটা A কোনটা B কোনটা C কোনটা D সেটা কিভাবে বুঝবো? সেটা বুঝার একটা উপায় হচ্ছে কি জানেন, যদি আপনাদেরকে একটু দেখাই দিই। একটা হচ্ছে আপনি যদি একটা মাল্টিমিটার এখানে ধরেন, তাহলে দেখেন এখানে যদি ইন্ডাকটেন্স আছে তার মানে এখানে কি রেজিস্ট্যান্স থাকবে না B আর C এর মধ্যে? কিন্তু এখন যদি B আর A এর মধ্যে ধরেন মাল্টিমিটার, তাহলে এই দুইটার মধ্যে কি কোনো কানেকশন আছে? কানেকশন নাই, তার মানে এখানের মধ্যে রেজিস্ট্যান্স কি হবে? জিরো হবে। সেম ভাবে আপনি যদি C আর D এর মধ্যে মাল্টিমিটার ধরেন, এখানে কোনো কানেকশন নাই, তাহলে এখানের মধ্যে রেজিস্ট্যান্স জিরো হবে। কিন্তু আপনি যদি A আর D এর মধ্যে ধরেন তাহলে আপনার সেখানে আপনি একটা সার্টেন
রেজিস্ট্যান্স পাবেন। এভাবেই কোন একটা স্টেপার মোটর যদি আপনার হাতে থাকে যেটার আপনি এ বি সি ডি জানেন না, তাহলে আপনি কোনটার সাথে কোনটা কানেক্টেড সেটা কিভাবে বের করবেন? আপনি মাল্টিমিটারটাকে বিভিন্ন পয়েন্টে কানেক্ট করবেন, যে পয়েন্টগুলোতে মানে আমার রেজিস্ট্যান্স নেই, আপনি এখানে এখানে যেটা টেস্ট করা হচ্ছে কানেক্টিভিটি টেস্ট, শর্ট সার্কিট টেস্ট, মানে আপনার রেজিস্ট্যান্স আছে নাকি নাই সেই শর্ট সার্কিট টেস্টটা করতেছে। তো সেটার উপর বেস করে আমাদের কোনো ভ্যালু না থাকলে সাধারণত আপনি দেখবেন জিরোই দেখাবে, কোনো রেজিস্ট্যান্স নেই, হ্যাঁ মানে কোনো ভ্যালুই নেই, শর্ট সার্কিট আপনি দেখবেন কোনো সাউন্ড আসবে। বিভিন্ন ভাবে করা যায়। তো আমরা যদি এখানের মধ্যে সেটাই দেখতে চাই, তাহলে আমরা যদি এইভাবে করে বিভিন্ন তারের মধ্যে দিয়ে যে কানেকশনটা চেক করি, তো সেভাবে আমরা আসলে বুঝতে পারবো যে এটা কি, এটা কি আমার কি বলে কোনটা এ কোনটা বি কোনটা সি কোনটা ডি, এভাবে আমরা বিভিন্ন দেখতে পাবো। ওকে, আর আমরা যদি কানেক্টিভিটি টেস্ট না করে রেজিস্ট্যান্স দেখি, অবশ্যই যেটার মধ্যে কোনো কানেকশন নেই সেখানে তো রেজিস্ট্যান্স দেখাবে। বুঝতে পারছেন? এটা এভাবে রেজিস্ট্যান্স চেক করে করে আমরা আসলে বুঝতে পারি কোনটার সাথে কোনটা কানেকশন আছে। এটা হচ্ছে সবচেয়ে কমন টেকনিক যে স্টেপার মোটর দেখার, এবং এটা খুব কমনলি আসলে হয়। এই প্রবলেমটা হয় যে একটা স্টেপার মোটর আপনি পাইলেন, সেটার মধ্যে কোনটা কোন ফেজ এটা আপনি জানেন। যেমন এখানে তো আমি বুঝে বুঝে লাগাইছি স্টেপার মোটরে, তো আমাদের লেভেল গুলো আবার বলেই দেওয়া আছে, কিন্তু এমন একটা স্টেপার মোটর কখন যদি আপনার সামনে থাকে যেটা কিছু বলে দেওয়া নাই, তাহলে কোনটার সাথে কোনটা কানেক্টেড সেটা আপনি বুঝবেন কিভাবে? আপনি রেজিস্ট্যান্স পেয়ে বুঝতে পারছেন? তো আমি স্টেপার মোটর নিয়ে একটু ডিটেইলসে, মানে ডিটেইলসে না, ইন ব্রিফে ডিসকাশন করলাম। তো কারো কি কোনো কোশ্চেন আছে? এখানে একটা কাহিনী আছে, দেখেন এখানে লোড যেটা আছে সেটার উপর বেস করে লোডের একটা এফেক্ট কিন্তু অলওয়েজ থাকে একটা মোটর, হ্যাঁ। কিন্তু এখানে আপনি যদি দেখেন একটা মোটরকে যখন আপনি, যদি আমি সহজে বলি, একটা মোটরকে আপনি ধরে রাখতেছেন কিন্তু সেটা স্টিলই থাকবে, হ্যাঁ, নাকি সেটা রোটেট করবে, সেটা কিসের উপর ডিপেন্ড করে বলতে পারেন? না একটা সহজ ভাবে আমি বলছি, মনে করেন একটা গাড়ির চাকা ঘুরতে যাচ্ছে, আপনি এটাকে জোর করে আটকে রাখছেন, কিন্তু সেটা আটকায় থাকবে নাকি থাকবে না সেটা কিসের উপর ডিপেন্ড করে? মনে করেন যেটা জিপের জিনিসের উপর ডিপেন্ড করে সেটাকে বলা হয় টর্ক। টর্ক যত বেশি তত আসলে কি আপনার এটাকে আটকায় রাখা টাফ। যেমন আমরা গাড়ির যদি যদি বলি, গাড়িতে আপনি জানেন নাকি জানি না, আমরা যখন লো গিয়ারে থাকি তখন কিন্তু আমাদের গাড়ির টর্কটা কি থাকে? বেশি থাকে। কারণ আপনি যখন স্লোপে থাকেন গাড়িটা কিন্তু স্পিড কম থাকে কিন্তু গাড়িটা কিন্তু উপরের দিকে উঠতে থাকে, হাই টর্ক। ওকে, সেম ভাবে স্টেপার মোটরের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে টর্কটা কি অনেক বেশি, এবং তার কারণে আপনি জানেন মনে হয় যে আমাদের যদি কোনো একটা মোটর ঘুরতে থাকার কথা, সেই মোটরটা যদি অনেক বেশি লোড দিয়ে দেন, আপনি যদি মোটরটাকে বন্ধ করে দেন, এটাতে যদি একটা ইন্ডাক্টর সে উল্টা সোর্সকে সাপ্লাই দিতে থাকে এবং তখন অনেক সময় ব্যাটারি পুড়ে যায়। এবং এটাকে প্রোটেকশনের জন্য আপনারা দেখবেন যারা বিভিন্ন রকম বিভিন্ন রোবোটিক্স কম্পিটিশনে যায়, তারা বিএলডিসি মোটর যখন ইউজ করে, লিপো ব্যাটারি যেগুলো হাই কারেন্টের ডিভাইস, তারা যখন প্রোটেকশন দেয় না, খুব কমনলি দেখবেন তাদের ব্যাটারি পুড়ে গেছে। তার কারণ হচ্ছে যখন এই মোটরটাকে আপনি বন্ধ করে দিচ্ছেন, তখন এই যে মোটরের লোডের কারণে লোড তখন কি করতেছে, কারেন্ট দেওয়া শুরু করতেছে, সাপ্লাই ড্যামেজ। কিন্তু স্টেপার মোটরের ক্ষেত্রে যেহেতু টর্কটা বেশি, এই ঘটনাটা একটু কম ঘটে। তবে অবভিয়াসলি এই জিনিসটা তো আসতেই পারে, আমার লোড যদি অনেক বেশি হয়ে যায়, স্টেপার মোটর ঘুরতে না পারে, তাহলে এই যে আমাদের প্রবলেমটা বিএলডিসি মোটরে নরমালি থাকে সেটা এখানেও থাকবে, তবে এখানে একটু কম হয় কারণ এটা টর্কটা একটু বেশি। বুঝতে পারছেন মন? মোটর এটাই বললাম, অন্য মোটরের মতো রিয়াকশন থাকবে কিন্তু অতটা হাই না। ওইখানে যেমন খুব শার্প চেঞ্জ হয় ততটা শার্প চেঞ্জ হয় না। এটার জন্য আমার কাছে একটা আসলে আপনাদের একটা রেফারেন্স আছে, আপনাদের রেফারেন্সটা আমি শেয়ার করছি নাকি জানি না। আপনার এরিকসনের একটা আপনার এরকম স্টেপার মোটরের একটা ম্যানুয়াল আছে, সেই ম্যানুয়ালটার মধ্যে একদম চার্ট করে দেওয়া আছে যে আপনার লোডের উপর বেস করে কিভাবে টর্ক চেঞ্জ হয়, বা যে কোনো স্টেপার মোটরের ভিতরে আপনি যদি দেখেন, ওটা ডেটা শিট দেখেন, তাহলে ওখানে দেখেন দেওয়া থাকে যে কি পরিমাণ লোড ভেরিয়েশনে আপনার সে কি পরিমাণ আউটপুটটা চেঞ্জ করবে, বা আপনি কত কেজি লোড দিলে বা কতটুক আপনি লোড দিলে সে কি পরিমাণ সে সহ্য করতে পারবে এবং তারপর সে কিভাবে আউটপুটটা চেঞ্জ করতে পারবে। বুঝতে পারছেন? তো ওইটা ওইটা একটা, এটা মোটর টু মোটর ভ্যারি করে এবং ওইটা আসলে ডেটা শিটের মধ্যে দেওয়া থাকে।
এটার এফেক্টটা নরমাল মোটর এফেক্ট হয়, নরমাল মোটরে খুব অ্যাব্রাপ্ট চেঞ্জ হয়, তো এখানে এতটা চেঞ্জ হয়, কারণ এটা টর্কটা। তো সবাই যদি এটা এতটুকু পর্যন্ত বুঝেন, তাহলে এখন সবাই যেটা করবেন সেটা হচ্ছে আপনারা সবাই আপনাদের ক্লাসরুমে যান। একটু ক্লাসরুমে যদি যান তাহলে দেখবেন আপনাদের ওখানে আমি এখন একটা পারফরমেন্স টেস্টের লিংক পোস্ট করলাম। পারফরমেন্স টেস্ট লিংক পোস্ট করছি, এবং এটার টাইম আমাদের কতক্ষণ থাকবে, আমাদের প্রত্যেক সময় যেরকম থাকে সেরকমই আমাদের এখানে থাকবে। স্ক্রিন শেয়ার সবাই, আমি রেসপন্সটা এখন, আচ্ছা আমি রেসপন্স অন করে দিচ্ছি, আপনারা সবাই স্ক্রিনে গিয়ে রিপ্লাই। আপনাদের সময় হচ্ছে 4 মিনিট টাইম স্টার্ট। স্যার আমি অ্যাটেন্ডেন্সটা দিতে পারিনি, এখন দেব। অ্যাটেন্ডেন্সের রেসপন্স আমি ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা আমি খুলে দিচ্ছি, দিয়ে দেন। জি স্যার। আচ্ছা আপনাদের টাইম শেষ, আমি তাহলে ক্লোজ করে দিচ্ছি। কেউ কি আছেন যে এখন দেন নাই? পারেন কিন্তু এখনো দেন নাই, কেউ যদি থাকেন দিয়ে দেন, আমি এখন ক্লোজ করে দিচ্ছি। আমি ক্লোজ করে দিলাম।
আপনাদের তাহলে আমাদের যেটা ডিসকাশন হলো ক্লাসের শুরুতে সেই হিসেবে তাহলে আপনাদের ভাইভা 2টা বেসিক্যালি পরের এক্সপেরিমেন্ট যেটা আছে, পরের যে 3টা এক্সপেরিমেন্ট আছে সেগুলোর উপর হবে, এবং সেটা ডেট কবে? সেটা ডেট হচ্ছে 12 তারিখ। ওকে, তাহলে আপনাদের 12 তারিখ, সেপ্টেম্বরের 12 তারিখ আপনাদের ভাইভা 2টা হবে। তাহলে স্যার এর পরের দিন শুধু কি ইয়ে হবে স্যার, মানে নেক্সট উইক স্যার? নেক্সট উইকে কি হবে সেটা আমরা জানা দেবো তানভীর স্যারের সাথে কথা বলে। আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে বা প্রবলেম থাকলে সেটা ডিসকাস করব। বুঝতে পারছেন? নেক্সট উইকটা আপনাদের প্রিপারেশনের জন্য রাখা আছে, তারপরের উইকটা ভাই। ওকে, তাহলে সবাই ভালো থাকেন। আজকে ল্যাব তাহলে এখান পর্যন্তই থাকলো, তাহলে ইনশাআল্লাহ নেক্সট ল্যাবে দেখা হবে, নেক্সট ফাইনাল দেখা হবে। ওকে ওকে, তো আসসালামু আলাইকুম সবাই। আসসালামু আলাইকুম স্যার।